See, all know that this is our fourth free live class, and in this class I am going to talk about practical use of modal and semi-modal auxiliary verb, as well as I will show you the practical practice of conversation. I mean, how can you communicate or how can you make a conversation with someone from Bengali to English? How can you convert sentences? How can you translate different kinds of sentences from Bengali to English? I will show you that things from this class. So first of all, if I talk about modal and semi-modal auxiliary verb, before going to the main topic, we have to know that why will we learn this topic. এই টপিকের ভিতরে যাওয়ার আগে আমাকে আগে এটা বুঝতে হবে যে কেন আমরা এই টপিকটা শিখবো, আমাদের মেইনলি এটা কোন কাজে লাগবে, আমাদের কেন এই বিষয়গুলো শিখতে হয়। আমরা শুধু শিখে গেলেই হবে না, তার ইম্পর্টেন্সটা বুঝতে হবে। দেখেন, প্রথমত আমি একটু মডাল ভার্ব নিয়ে কথা বলি, তারপর কেন শিখবো আমি সেটা বলছি। দেখেন, মডালস আর অক্সিলারি ভার্বস, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। মডাল হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব, এরা ব্যবহৃত হয় মেইন ভার্বের সঙ্গে, মেইন ভার্বকে অতিরিক্ত একটা তথ্য বা অর্থ দেওয়ার জন্য। এখন এইখানে কি বলছে দেখেন, এই অধ্যায়ে মডাল গুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি বসানো যাবে না। অর্থাৎ এই বিষয়টা ঠিক কেমন আমি একটু বুঝাই বলি। এখানে কিছু মডাল ভার্বও দেওয়া আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, ইউজ টু, শুড, ought টু, মাস্ট, নিড টু, ডেয়ার টু, উড বেটার অর রাদার, দোজ আর মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব মানে কি, জিনিসটা আসলে কি। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমার ভার্ব, যেটা আমার একটা টপিক, একটা পার্ট অফ স্পিচ, এই ভার্ব প্রধানত দুই প্রকার। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের ভিতরে আবার জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল থাকে। অর্থাৎ যেটা দেখা যায় ভার্বের মতো বাট সেন্টেন্সে ভার্ব হিসেবে কাজ করে না, নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর এই ফাইনাইট ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে যেটা মেইন ভার্ব, হ্যাঁ। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, যেটা অন্য আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করে, হেল্প করতে সাহায্য করে। তো এই জায়গাটা আমাকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে প্রিন্সিপাল ভার্ব, যেটা এই ভার্ব গুলো আমরা জানি যে মেইন ভার্ব হিসেবে যেটা বসাই, যেমন গো মানে যাওয়া, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, এই সমস্ত ভার্বকে আমরা বলে থাকি। আর অক্সিলারি ভার্বটা মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি হচ্ছে আপনার এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ এই অক্সিলারি ভার্ব গুলো টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস টেন্স গুলোতে আপনারা জানেন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহৃত হয়। পারফেক্ট টেন্স গুলোতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ব্যবহৃত হয়, হ্যাঁ। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এইগুলোকে প্রাইমারি অক্সিলারি বলে। কিন্তু যখন আপনি টেন্সের স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর পরে যে মেইন ভার্বটা বসাতে হয়, প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার কিন্তু একটা মেইন ভার্ব লাগে। তো যে মেইন ভার্বটা আমরা ইউজ করি বা ইউজ করতে হয়, এই মেইন ভার্বের ফর্মের কিন্তু চেঞ্জ করতে হয়। মনে করেন ইট মানে খাওয়া, এখন আমি যদি অ্যাম, ইজ, আর এদের পরে আমি ইটটাকে বসাই, আমাকে লিখতে হয় ইটিং, তাই না? আই অ্যাম ইটিং, হি ইজ ইটিং, হ্যাঁ, দে আর ইটিং, এইভাবে লিখতে হয়। আবার যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, এরকম। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর পরে যে মেইন ভার্বটা বসে, সেই মেইন ভার্বের বিভিন্ন ফর্মের চেঞ্জ হয়, ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসে। কিন্তু মডাল ভার্ব শেখার একটা সুবিধা হচ্ছে, এই ক্যান, কুড, মে, মাইট এগুলো মডাল ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব যেটাই হোক, সেটা ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম, অর্থাৎ একদম বি ওয়ান বা প্রেজেন্ট ফর্মের যে ভার্ব বা বেস ফর্মের যে ভার্ব, সেইটাই আমার বসে থাকে মডালের ক্ষেত্রে সেন্টেন্স করার জন্য। তো এটা হচ্ছে মডাল ভার্বের একটা সুবিধা, মডাল ভার্ব শেখার একটা সুবিধা। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে,
প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো অ্যাকচুয়ালি কোনো মিনিং দেয় না যখন সেন্টেন্সে ব্যবহৃত হয়, বাট মডাল অক্সিলারি ভার্ব গুলো একটা মিনিং দিয়ে থাকে, একটা অর্থ দিয়ে থাকে। এই জন্য মডাল ভার্ব শেখার আগে এই মডাল ভার্বের অর্থগুলো আমাদের জানতে হবে, এবং এরা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। একটা মডাল ভার্ব কখনো একটা পার্টিকুলার অর্থে ব্যবহৃত হয় না, এরা বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে। তো সেগুলো কি, বা প্রাইমারি ভার্ব অক্সিলারি ভার্ব মিনিং দেয় না, মডাল ভার্ব মিনিং দেয়, এর মানে কি এটা আমি বুঝাই বলতেছি। তার আগে আপনারা এইটা একটু বোঝেন যে এই মডাল ভার্বের ব্যবহার করে আমরা যে সেন্টেন্স তৈরি করা শিখবো, আমরা কেন শিখবো। বিগত ক্লাসগুলো থেকে যে কথাগুলো আমি বলে আসছি সেটা আমি জাস্ট 2 থেকে 3 মিনিট একটু রিপিট করব, সবাই একটু বোঝার ট্রাই করবেন। দেখেন, আপনারা যারা এর আগে আমার ক্লাসগুলো করেছেন, ইভেন গতকালকেও আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে একটা কথা বলতাম, সেটা হচ্ছে যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। আমাদের একটা স্ট্রাকচারের প্রয়োজন, এবং সেই স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইউজ আ সাবজেক্ট। আমাকে একটা সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন থাকে, এগুলো পার্ট অফ স্পিচ, এগুলো নিয়েও আমি সেকেন্ড ফ্রি ক্লাসে আলোচনা করেছি। সাবজেক্টের পরে ভার্ব ইউজ করতে হয়, ভার্বের পর এক্সটেনশন, এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল, এইভাবে সেন্টেন্স তৈরি হয়। এখন এইভাবে আমি এই এই আই, উই, ইউ, হি, শি, দে, রহিম, এইভাবে এগুলো আমার সাবজেক্ট আমি লিখেছিলাম আপনাদের গত ক্লাসে। এরপর আমি ভার্ব বসিয়েছিলাম, যেমন ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, লার্ন মানে শেখা। এরপর এই যে অবজেক্ট যেগুলো, এগুলো আমি আপনাদেরকে বলছিলাম যে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসানো যায়, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। যেমন আমি খাই, কি খাই, আপনি ভাত খান, ডাল খান, যেটা খান বসান। আপনি খেলেন, কি খেলেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দৌড়ু খেলেন, যা খেলেন আপনি এখানে বসান। সো আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, শি ড্রস আ পিকচার, দে গো টু স্কুল, রহিম লার্নস ইংলিশ। ইন দিস ওয়ে উই ক্যান মেক ডিফারেন্ট কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, তাই না? আমরা বিভিন্ন ধরনের ইংরেজি সেন্টেন্স এইভাবে তৈরি করি। কিন্তু এইভাবে কি সেন্টেন্স তৈরি করলে হবে? আমি গতকাল একটা কথা আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে আমরা যখন ইংলিশে এইভাবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট বসিয়ে সেন্টেন্স তৈরি করি, একটা সেন্টেন্স শুধু তৈরি করলে হয় না। আমি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কনভারসেশন করব, আমি যখন কারোর সঙ্গে ইংলিশে কমিউনিকেশন করব, তখন আমাকে বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়। বিভিন্ন টাইমে বলতে হয় মানে কি, এইখানে যে সেন্টেন্স গুলো লিখছি, যারা টেন্স বোঝেন দেখেই বুঝতে পারছেন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 প্লাস অবজেক্ট, যেমন এই ইট, প্লে, ডু, এগুলো সবই প্রেজেন্ট ফর্মের ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্স গুলোর বাংলা অর্থটা কেমন, যে একটা কাজ প্রতিদিন হয়, রেগুলার ওয়েতে হয়, ডে টু ডে লাইফে, অথবা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কোনো কাজকে বোঝালে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি ভাত খাই, খাই মানে খাই, আমি প্রতিদিন খাই, খাওয়া আমার একটা হ্যাবিট, এই এই ধরনের একটা কথা আমার এগুলো দিচ্ছে। এখন যখন আপনি প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কমিউনিকেশন করতে যাবেন বা কনভারসেশন করতে যাবেন, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আপনি বলতে পারবেন না। কেউ যদি আপনাকে বলে আপনি কি ভাত খেয়েছেন, আপনার উত্তর দিতে হবে যে হ্যাঁ আমি খেয়েছি, বা না খাইনি, না আমি খাবো, না আমি এখন ভাত খাচ্ছি। তখন যখন আপনি এই খাওয়া কথাটাকে বিভিন্ন ওয়েতে বলতে যাবেন, তখন এই ইটকে ইটের জায়গায় রাখলে হবে না। এই একটা কথাকে আমি খাই, খেয়েছিলাম, খাবো, খাইতেছি, খেয়েছি, খেতে থাকবো, এই খাওয়া কথাটাকে আমরা কত ভাবে, কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে নিতে পারি, এইটা বাংলায় ভাবলেও ইনস্ট্যান্টলি ইংলিশে মুখের উপর আনতে পারি না বলেই কিন্তু আমরা কথা বলতে পারি না। তো এইটা বলার জন্য আমরা জানি যে টেন্স শিখতে হয়। ইংলিশের টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই তিনটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, এগুলো আমি গত ক্লাসে বলছিলাম। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 3 এ 4 এ 12টা স্ট্রাকচার আছে আমার টেন্সের। অর্থাৎ আপনি যদি 12টা টেন্সের স্ট্রাকচার জানেন, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। মানে একটা কথাকে 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। এখন এই টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি? 12টা টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসে আমাদের টাইমের পরিবর্তন হয়। এই টাইমের পরিবর্তন কেন করতে হয়? প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কথা বলতে গেলে বা কমিউনিকেট করতে গেলে কিন্তু টাইমের পরিবর্তন করা লাগে। আর টাইমের পরিবর্তন মানে টেন্সের স্ট্রাকচারের পরিবর্তন। টেন্সের স্ট্রাকচার মূলত কি? টেন্সের স্ট্রাকচার মূলত ভার্বের ফর্মের চেঞ্জ, কনজুগেশন অফ ভার্ব বলা। একটা ভার্বে টোটাল 5টা ফর্ম থাকে। যেমন এই ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইটিং, আপনার
যে থার্ড পারসন ফর্ম ইটস, হ্যাঁ, বা V5 যেটাকে বলা হয়, তো এই ফর্মগুলো বসে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। যেমন দেখেন, কেউ যদি আপনাকে বলে আপনি কি ভাত খেয়েছেন, ইংলিশটা হবে হ্যাভ ইউ ইটেন রাইস। আপনি যদি বলেন আমি খাইনি, আই ডিডেন্ট ইট রাইস, অর আই হ্যাভ নট ইটেন রাইস। আমি খাবো, আই উইল ইট রাইস। আবার আপনি যদি বলেন না আমি খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। হ্যাঁ, তাহলে কোথাও আমার ইটেন বসাচ্ছি, কোথাও ইট বসাচ্ছি, কোথাও উইল ইট বসাচ্ছি, কোথাও ইটিং বসাচ্ছি, আবার কোথাও আমরা এটও বসাই, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। অর্থাৎ এইভাবে ভিতরে ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে সেন্টেন্সের টাইমের পরিবর্তন হয় বা অর্থের পরিবর্তন হয়, এবং এইটা আমাদের শিখতে হয়। কথা বলতে গেলে, প্র্যাকটিক্যালি কনভারসেশন বা কমিউনিকেশন করতে গেলে আমার এটার প্রয়োজন হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে, শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা হোল থটটাকে আমরা শুধুমাত্র টেন্স দিয়ে প্রকাশ করতে পারি না। যেমন বিষয়টা একটু বোঝেন, আমি যদি বলি যে হি ড্রাইভ, সে চালায়, এই ড্রাইভ শব্দটার বাংলা অর্থ হচ্ছে চালানো, সাবজেক্টের পরেই ভার্ব বসে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে। সো এই ড্রাইভটা আমার ভার্ব। আমি যদি বলি হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এখন আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচার এবং ভার্বের ফর্মের পরিবর্তন করে আমি এটা লিখতে পারতেছি। সে একটা গাড়ি চালাইতেছিল, সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। এই আমার 7টা সেন্টেন্স কিন্তু অলরেডি হয়ে গেছে। এরকম 12টা সেন্টেন্স আছে টেন্সের, আমি আর দেখাচ্ছি না, আমি গত ক্লাসে এগুলো বলছিলাম সবই। তো টেন্স ব্যবহার যদি আপনি করেন, তাহলে ভার্বের ফর্মের এইভাবে পরিবর্তন করে 12 ধরনের মিনিং আপনি ক্রিয়েট করতে পারবেন। 12 ধরনের মিনিং মানে একটা কথাকে, একটা পার্টিকুলার ভার্বকে 12 দিকে, 12টা ওয়েতে, 12 ভাবে, 12টা সেন্সে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য প্রয়োজন হবে। ইনস্ট্যান্টলি কথা বলার জন্য প্রয়োজন হবে। কথা বলার জন্য আমরা যেটা ভাবতেছি সেটাকে ওই টাইমে নিতে পারতেছি না, ওই ভার্বের ফর্মটা আমি জানতেছি না, এজন্যই আমি ইংলিশে কথা বলতে পারি না। কিন্তু দেখেন, টেন্স জানলে এটা সম্ভব হয়। বাট শুধুমাত্র টেন্স দিয়ে মনের হোল সেন্স বা থট এক্সপ্রেস করা যায় না। অর্থাৎ আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, সে গাড়ি চালাইতো, বলেন তো এটার ইংলিশ কি? কোন টেন্সে আপনি বলবেন? কি বললাম? সে গাড়ি চালাইতো, পাস্ট টেন্স? না, এটা কোনো পাস্ট টেন্সের সেন্টেন্স না। অথবা তার গাড়ি চালানো উচিত, বা তাকে গাড়ি চালাইতে হবে, ফিউচার টেন্স? হবে বলছি, ফিউচার টেন্স? না, এটা ফিউচার টেন্সও না। তার গাড়ি চালানোর কথা, বা তার আজকে গাড়ি চালানোর কথা ছিল, সে প্রতিদিন গাড়ি চালাইতো বা তাকে গাড়ি চালাতে হতো। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আপনি কোনো টেন্স দিয়ে প্রকাশ করতে পারবেন না, কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে আপনি এটার ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবেন না বা মিনিং আপনি দিতে পারবেন না। তো এই ধরনের কথাগুলো বলার জন্য মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়, যারা আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু। এগুলোকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। তো যখন আপনি এগুলোতে সেন্টেন্স তৈরি করবেন, 18টা মডেল সেমি মডেল ভার্বের ব্যবহার করলে 18 ধরনের সেন্টেন্স হবে। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে, এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আপনি 18 ভাবে, 18টা ওয়েতে, 18 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। তো এইটা যদি আপনি পারেন, আর এই টেন্সের এইগুলো যদি আপনার জানা থাকে, আপনি যখনই কোনো কিছু ইংলিশে প্রকাশ করতে চাইবেন, বাংলা একটা কথা ভাবলেই ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে বলতে পারবেন। ইংলিশ শেখার জন্য এর বাইরে বা এর বেশি আর কোনো ধরনের রুলস বা স্ট্রাকচারের প্রয়োজন হয় না। অন্তত আমি যতটুকু জানি প্রয়োজন হয় না। এইগুলো দিয়েই সবই বলা যায়। বাট এদেরকে একটু নেগেটিভ, ইন্ট্রোগেটিভ বা ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ করে শিখতে হয়, মানে এগুলোকে একটু ভাঙা শিখতে হয়। আর এদের একটা রিভার্স স্ট্রাকচার আছে, প্যাসিভ ভয়েস, সেটা একটু শিখতে হয়। সেটার উপর ডিটেলস ক্লাস আগামীকালকের যে ফ্রি ক্লাস আছে সেখানে আমি দেখাবো। তো আমি কি বলছি, আর এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, মডাল অক্সিলারির পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই
আমি যখন টেন্স দিয়ে সেন্টেন্স করি, দেখেন কোথাও বসাইছি ড্রাইভস, কোথাও ড্রোভ, কোথাও উইল ড্রাইভ, কোথাও ইজ ড্রাইভিং, কোথাও হ্যাজ ড্রিভেন, এরকম বিভিন্ন ভার্বের ফর্ম কিন্তু আমি ইউজ করছি। কিন্তু মডাল অক্সিলারি ভার্বগুলোর পর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। যেমন হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি ক্যান ড্রাইভ, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। হ্যাঁ, এইভাবে আপনি যদি ব্যবহার করেন হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি, এগুলোকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, হ্যাড টু ড্রাইভ, তাকে গাড়ি চালাতে হয়েছিল। এইভাবে হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। এইভাবে আপনি যদি মডাল এবং সেমি মডালের ভার্ব ব্যবহার করেন, আমার মেইন ভার্বটা কি, ড্রাইভ মানে চালানো। অর্থাৎ এই চালানো কথাটাকে আমি কতগুলো ওয়েতে, কত ভাবে, কত সেন্সে বলতে পারি। একটা কথার টাইমের পরিবর্তন করতে গেলে, অর্থের পরিবর্তন করতে গেলে, প্র্যাকটিক্যালি ইংলিশে কারোর সঙ্গে কথা বলতে গেলে, কমিউনিকেট করতে গেলে আমার সাবজেক্ট অবজেক্টের কোনো ম্যাটার করে না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। পরিবর্তনটা হয় মূলত এই ভিতরে ভার্বের ফর্মে। এই ভার্বের ফর্মের অ্যাকচুয়াল পরিবর্তন, অ্যাকচুয়াল সেন্স আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো এরকম 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস 18টার মতো মডাল সেমি মডাল, 30টা স্ট্রাকচার হয়। 30টা স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আপনি 30 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 30টা ওয়েতে, 30 দিকে, 30 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। এইটা যদি পারেন, আপনারা লাগে কি, আপনি যে কোনো কিছু, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ। তাহলে আমি কি বললাম, আমরা যে আজকের এই যে টপিকটা আমরা পড়তেছি বা পড়বো, এটা শেখার, এই যে মডাল বা সেমি মডাল ভার্বের ব্যবহার, আমাদের মেইন উদ্দেশ্যটা কি, মেইন রিজনটা কি। আমরা যখন ইংলিশে কথা বলি, কথা বলার ক্ষেত্রে আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। কিন্তু শুধুমাত্র টেন্সের ব্যবহার করে সবগুলো টাইমের পরিবর্তন আমরা করতে পারি না, বা মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা থটটাকে আরো বাড়ানোর জন্য, আরো ব্রডেন্স করার জন্য আমরা এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা শিখবো বা পড়বো। এই পর্যন্ত যতটুকু বললাম, আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো? কি বললাম, যে মডাল ভার্বটা যে আমরা পড়বো, এটা যে শিখবো, আমরা কেন শিখবো, আমাদের শেখার দরকার ঠিক এই জায়গাটার জন্য। ওকে, তো এরপর দেখেন, এবার একটু বোঝার ট্রাই করেন, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। প্রথমত, আমাদের এই মডাল ভার্বের কথা আমি যেটা বললাম, আগে মডাল ভার্বের অর্থগুলো আমার জানতে হবে, যে মডাল ভার্বের অ্যাকচুয়াল মিনিংটা কি। একটা মডাল ভার্ব বিভিন্ন ধরনের অর্থ দিতে পারে, বাট মেইনলি যে অর্থটা দেয় সেটা আমি এখানে দিয়ে রাখছি। আগে এটা একটু আমাকে বুঝতে হবে, কারণ মডাল ভার্ব দিয়ে আপনি যখন সেন্টেন্স তৈরি করবেন, এই মডাল ভার্ব গুলো একটা মেজর রোল প্লে করে। কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব কখনো মেজর রোল প্লে করে না বা কোনো অর্থ দেয় না, কিন্তু মডাল ভার্ব গুলো সেন্টেন্সে অর্থ দেয়। এখন প্রাইমারি অক্সিলারি ভার্ব অর্থ দেয় না, মডাল গুলো অর্থ দেয়, এর মানে কি, মানে মডাল যেটাকে বলছি এরাও অক্সিলারি ভার্ব, এদের পরে অবশ্যই অবশ্যই আপনার মেইন ভার্ব বসাতে হবে। বাট কি বললাম, সেই মেইন ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বা বি1 বা রুট ফর্মে থাকবে। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো আমরা টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করি, ওগুলোর পরেও মেইন ভার্ব থাকে, বাট এক একটা অক্সিলারি ভার্বের পর এক এক ধরনের মেইন ভার্ব হয়। কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো যখন সেন্টেন্সে বসে একটা মেইন ভার্বের আগে, ওই ভার্ব গুলো কোনো অর্থ দেয় না, জাস্ট সেন্টেন্সকে ওই স্ট্রাকচারে বলতে সাহায্য করে বা নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য বসে। কিন্তু মডাল ভার্ব গুলো একটা মেজর রোল প্লে করে। মানেটা কেমন, বিষয়টা হচ্ছে, মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আমার কথাটা একটু বোঝার ট্রাই করবেন। মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে আহ আই হ্যাভ আ কার। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে আমার একটা গাড়ি আছে। আমরা জানি যে হ্যাভ মানে আছে। অথবা আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে আমি কাজ করি। অর্থাৎ এই ডু মানে কি, করা। কিন্তু এই হ্যাভ বা ডু এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। এই ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে, এরা যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব হিসেবে, এবং এদের অর্থ দিতে পারে।
কিন্তু যখন আমরা এদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে বসাই, যেমন হ্যাভ মানে তো আমরা জানি আছে, কিন্তু আমি যদি বলি যে আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? আমি ক্রিকেট খেলেছি। এই প্লে মানে খেলা, এই শব্দটারই উত্তর কিন্তু আমার আসছে যখন আমি বাংলা করছি। আমরা জানি তো হ্যাভ মানে আছে, কিন্তু আছে বলে কোনো অর্থ কি আমার এই সম্পূর্ণ সেন্টেন্সটাতে প্রকাশ পাচ্ছে? এই সেন্টেন্সটার অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি দাঁড়াচ্ছে? যে আমি ক্রিকেট খেলেছি, অর্থাৎ প্লে মানে খেলা, এই খেলা শব্দটারই অর্থ দিচ্ছে। এই হ্যাভটা জাস্ট স্ট্রাকচার মেনটেন করার জন্য বসছে, এটার কিন্তু অ্যাকচুয়াল যে অর্থ হ্যাভ মানে যে আছে, এই আছে অর্থটা কিন্তু এই সেন্টেন্স আমার দিচ্ছে না। এ আছে অর্থ দেয় কখন? যখন হ্যাভ মেইন ভার্ব হিসেবে বসে। বাট যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসতেছে, অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করতেছে, তখন এদের কোনো অর্থ হয় না। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ডু ইউ ডু ইউ লার্ন ইংলিশ, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো। কিন্তু আমি এইখানে কি বলছি যে আমি কাজটা করি, আই ডু দা ওয়ার্ক। আমরা জানি সবাই এক কথায় যে ডু মানে করা, কিন্তু যখন আপনি এটাকে এই কোশ্চেন করার জন্য ব্যবহার করছেন, অক্সিলারি ভার্ব হিসেবে নিচ্ছেন, এখানে ডু ছাড়াও আরেকটা ভার্ব আছে, সেটা লার্ন। লার্ন মানে শেখা, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো। আমরা তো জানি ডু মানে করা, কর একারে রা, কিন্তু এই করা শব্দটাকে এই সম্পূর্ণ সেন্টেন্সে কোথাও আমি ব্যবহার করছি বা প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। কারণ কি? এটা অক্সিলারি ভার্ব। এখানে কারণ কি? এটা অক্সিলারি ভার্ব। আমার যে মেইন ভার্বটা আছে এই প্লেড বা লার্ন, এইটাই মূলত অর্থ দেয়। কিন্তু এই ডু বা হ্যাভ, এরা নিজেরা যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন এদের নিজস্ব মিনিং অনুযায়ী হয়, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে আমার এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো কোনো অর্থ দেয় না। এরা জাস্ট স্ট্রাকচার মেনটেন করে এবং সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু মডাল ভার্ব গুলো, ওদের পরেও তো আমার মেইন ভার্ব বসে, কিন্তু মডাল ভার্ব গুলো একটা মেজর রোল প্লে করে। যেমন আমি যদি বলি আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি, এখানে ক্যানটা অক্সিলারি ভার্ব। এখানে যেমন ছিল হ্যাভ অক্সিলারি ভার্ব, প্লেটা মেইন ভার্ব, তো এখানে ক্যানটা অক্সিলারি ভার্ব, প্লেটা মেইন ভার্ব। কিন্তু এখানে আমি এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি বলছি? আমি ক্রিকেট খেলতে পারি, অর্থাৎ এই প্লে মানে খেলা, এটাও আমি উচ্চারণ করছি, ক্যান মানে পারা, এটাও আমি উচ্চারণ করছি। বাট এখানে কি আমি হ্যাভটাকে উচ্চারণ করছিলাম? হ্যাভের যে অর্থটা বা ডু এর যে অর্থটা, উচ্চারণ করিনি। সো এই ক্যান মানে পারা, এটা আমি উচ্চারণ করছি। তার মানে এই মডাল ভার্ব গুলো একটা মেজর রোল প্লে করে, এবং এই মডাল ভার্বের অর্থ অনুসারে মূলত এই জায়গাটাতে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। এই জন্য মডাল ভার্বের ব্যবহার শেখার আগে মডাল ভার্ব গুলোর অ্যাকচুয়াল মিনিংটা কি, এইটা আমাদের জেনে নিতে হবে, তারপরে এইটা দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। তাহলে এটা আমরা আগে একটু জানি। দেখেন, ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে পারা, মে মানেও পারা, ক্যান মানেও পারা, বাট ক্যান হচ্ছে অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝায়, আর মে হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে। উড অতীত অভ্যাস অর্থে বসে। এই উডের বিভিন্ন ব্যবহার আছে, এটা এটা ফিউচারের জন্য বসতে পারে, আবার অতীতের জন্য বসে। ইউজ টু, এটা অতীত অভ্যাস অর্থে বসে, বাট এদের একটা পার্থক্য আছে। মূলত ইউজ টুটা হচ্ছে অতীতে কেউ কোনো কাজ করতে একদমই অভ্যস্ত ছিল, কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, কেউ কারোর কোনো কাজ করার প্রতি একটা অ্যাডিকশন ছিল, সে কাজটা না করে পারতো না, এই জায়গাটাতে ইউজ টু বসে। আর সিম্পলি কেউ কোনো কিছু করতো, উডের ব্যবহার হয়। উদাহরণ আছে, এটা ডিটেলস ব্যবহার আছে, আমি দেখাচ্ছি। শুড মানে উচিত, আবার ওট টু, এটা আপনাদের কাছে আনফ্যামিলিয়ার লাগতে পারে, একটু অপরিচিত লাগতে পারে, বাট এটাও একটা মডাল অক্সিলারি ভার্ব এবং এর মানেও উচিত। বাট এখানেও একটা পার্থক্য আছে। শুড মানে ইন জেনারেলি বা সাধারণভাবে কোনো কিছু করা উচিত, যেমন আমার এখন বই পড়া উচিত, আই শুড রিড বুক নাও, তার বাড়ি যাওয়া উচিত, হি শুড গো হোম। সো এরকম ভাবে জাস্ট কোনো কিছু করা উচিত শুডের ব্যবহার হয়। আর ওটুটা হচ্ছে কোনো একটা কাজ দায়িত্বের খাতিরে বা দায়িত্ব বা কর্তব্য পালনের জন্য করা উচিত, এরকম সিচুয়েশন বা এরকম সেন্স মেনটেন করার জন্য মূলত ওট টু ভার্বের ব্যবহারটা হয়। অর্থাৎ একটা রেসপন্সিবিলিটি থাকে, কাজটা না করলেই নয়, কাজটা করা লাগে, করা অবশ্যই উচিত, এইরকম সিচুয়েশনে বা পলাইটলি কোনো কিছু করা উচিত, এটা প্রকাশ করার জন্য ওট টু এর ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আমার দেশের সেবা করা উচিত, আই ওট টু সার্ভ মাই কান্ট্রি, সো দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। সো হিয়ার ইউ ক্যান ইউজ ওট টু ইনস্টেড অফ শুড, as well as you can also say that আমার পিতামাতাকে মান্য করা উচিত, I ought to obey my parents, I mean instead of should you can use here ought to। Must মানে অবশ্যই, need to মানে প্রয়োজন, dare to মানে সাহস করা অর্থে dare to বসে, would better বা rather
মানে বরং, উচিত বা ভালোই। এবার দেখেন সেন্টেন্স কিভাবে তৈরি হয়। গতকালকে ক্লাসে আমি কয়েকটা শখ আপনাদের দেখিয়েছিলাম, এরকম টেবিল দেখিয়েছিলাম টেন্সের ক্ষেত্রে। এই মডাল ভার্ব গুলো সেম। প্রথমত আমাকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্ব গুলো বসবে, তারপরে মেইন ভার্বের যে প্রেজেন্ট বা বেস ফর্ম সেটা আমাকে বসাতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি, মডাল ভার্বের একটা সুবিধা কি, মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না। এরপরে আমার অবজেক্ট। তাহলে আমি যদি সেন্টেন্স বলি, দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। অর্থাৎ আমার মূলত মডালের অর্থটা জানতে হবে এই জায়গাটা। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। এখন ক্যান মানে বলতে পারি, আবার মে মানে বলতে পারি, পার্থক্যটা কি? দেখেন, ক্যান অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়, ক্যান মানেও পারা, পয়াকার রয়াকার। আবার মে মানেও পারা, মে হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। অর্থাৎ আমি 10 কেজি ভার বহন করতে পারি। I can take 10 কেজি লোড, so that is my ability. I can run 20 miles at a stretch, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আমার দম আছে, শক্তি আছে, তাই পারি, এটা আমার অ্যাবিলিটি। কিন্তু আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, এখানেও পারে, বাট এটা সম্ভাবনা অর্থে বসে, যে ইট মে রেইন টুডে। তাহলে এই জায়গাটাতে কোন সেন্সে আমি ব্যবহার করব? আমি যদি বলি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা আমার আছে, আমি জানি ইংরেজি বলার হ্যাবিট বা স্কিলটা আমার আছে, আমার সামর্থ্য আছে, আমি বলতে পারি। এই জন্য বলছি আই ক্যান স্পিক ইংলিশ। আর আই মে স্পিক ইংলিশ আমি কখন বলতে পারি? যেমন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, এবং এই লেকচার গুলো আমি বাংলায় দিচ্ছি, আমি বাংলায় কথা বলছি। কিন্তু বাংলায় কথা না বলে আমি যদি এখন এই সমস্ত লেকচার, আমার এই কথাগুলো আমি যদি ইংলিশে প্রোভাইড করি, আমি যদি ইংলিশে বলি, তখন আমি যদি এই কথাটা বলি যে এখন তো আমি আপনাদের সামনে বাংলায় কথা বলছি, এখন কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি আপনাদের সামনে, বা আমি কিন্তু ইংলিশে কথা বলতেও পারি। হ্যাঁ, মানে আমি হয়তো এখন আপনাদের সামনে ইংলিশে কথা বলবো, শুনবেন, এই কথাটা আমি বলছি, যে আমি ইংরেজি পারি, আই ক্যান স্পিক ইংলিশ, কিন্তু আমি বাংলায় কথা বলতেছি, বাট আই এম স্পিকিং ইন বেঙ্গলি রাইট নাও। কিন্তু আমি এখন আপনাদের সামনে ইংরেজিতে কথা বলতে পারি, মানে হয়তো আমি এখন আপনাদের সামনে কথা বলবো। অর্থাৎ যদি পসিবিলিটি অর্থে বোঝায়, কি বলতে পারি? রাইট নাও আই মে স্পিক ইংলিশ উইথ ইউ। You know that today in this class, I am talking about modal auxiliary verb. So here you can see, we know that modal is one kinds of auxiliary verb, and modal verb mainly expresses the possibility, probability, and ability in the sentences. As well as there is a benefit of learning modal auxiliary verb. That is, when you make sentences by using modal auxiliary verb, you don't need to add is, es, d, ed, or ing with the main verb. You have to just put the present form or root form of main verb that you cannot use in the structure of tense. So এই যে কথাগুলো আমি বললাম ইংলিশে, তো আমি ইংলিশে লেকচার দিতে পারি, কথা বলতে পারি, এই কথাটা আমি আপনাদের সামনে বলছি এখন, যে হয়তো আমি ইংলিশে কথা বলবো এই জায়গায়। অর্থাৎ অ্যাবিলিটি অর্থে ক্যান, পসিবিলিটি অর্থে মে, ক্যান মানেও পারা, মে মানেও পারা, বাট আমার বুঝতে হবে আমি কোন সেন্সটা এখানে প্রকাশ করতে চাচ্ছি। ঠিক আছে, এরপর মাইট, এটা পাস্ট অফ মে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। অর্থাৎ ডেয়ার টু মানে কোনো কিছু করার সাহস করা, সাহস দেখানো। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। ঠিক আছে, তো এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়। যে কোনো মডেল ভার্ব এবং যে কোনো মেইন ভার্ব নিয়ে নিজস্ব অর্থ অনুযায়ী আপনি এগুলো করতে পারবেন। যেমন দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, এই যেগুলো বললাম আর কি। সাবজেক্ট, দেন মডেল অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। খুবই সিম্পল এই। এবং এই পিডিএফ ফাইলগুলো অনেক সুন্দর করে সাজানো, এই স্লাইড গুলো আমি ক্লাস শেষে রেকর্ড এবং এই ফাইলগুলো দিয়ে দিলে নিজের একটু প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক আনন্দের সাথে অনেক ভালোভাবে এই বিষয়গুলো শিখে নিতে পারবেন। আর একবার শিখতে পারলে আপনি কোনো কিছু বাংলায় ভাবলেই দেখবেন সেটা আপনি ইংলিশে ডিসক্রাইব করতে পারছেন। হ্যাঁ, সো
আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হ্যাঁ, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রথম কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। সো এইভাবে সাবজেক্ট, সাবজেক্টের পরে মডাল ভার্ব, দেন মেইন ভার্ব। সুইম, রিসাইট, অ্যান্সার, গো, অবে, এগুলো হচ্ছে এখানকার মেইন ভার্ব। এইভাবে বসে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন দেখেন, আমাদের কিন্তু শুধু একটা সেন্টেন্স তৈরি করলে হয় না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ বা ডাবল বেস ওয়ার্ড অ্যাড করা শিখতে হয়। না হলে কিন্তু সেন্টেন্সের পূর্ণতা পায় না। যেটা আমি গতকালকে টেন্সের স্ট্রাকচারে আপনাদের শিখিয়েছিলাম, একদম লাস্ট পর্যন্ত যারা ছিলেন গত ক্লাসে, রাত 12:30 পর্যন্ত আমি দেখিয়েছিলাম, এবং আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, কারণ মনে আছে কিনা, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে বা হেল্পিং ভার্ব, ওই অক্সিলারি ভার্বের সাথে আপনি যদি নট ইউজ করেন তাহলে সেন্টেন্স নেগেটিভ হবে। অক্সিলারি ভার্বটা যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে। তার আগে ডাবল বেস ওয়ার্ড বসালে ইনফরমেটিভ কোশ্চেন হয়। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এই জায়গাটাতে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হয়। তো এইখানে আমরা এই মডাল ভার্ব গুলো তো ওয়ান কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব, তাই না? তো এইগুলোর কিন্তু নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা খুবই সহজ। অর্থাৎ মডাল ভার্ব গুলোর সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। মডাল ভার্ব গুলোকে আপনি যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়ে যাবে। কেমন? আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। শি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। দে মাইটেন্ট প্লে ফুটবল, তারা ফুটবল নাও খেলতে পারতো। হ্যাঁ, আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না। আই ওন্ট ক্লাইম্ব আ ট্রি, আমি গাছটিতে উঠবো না। হ্যাঁ, হি মাসেন্ট অর রানা মাসেন্ট, আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। সো এইভাবে মডেলের সাথে নট বসালেই সেন্টেন্সটা নেগেটিভ হয়। মেইন ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্মে থাকবে। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাসেন্ট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সে এটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। শি নিডেন্ট টু গো দেয়ার, এখানে নিড নট টু হবে, তার সেখানে যাওয়ার দরকার নেই বা প্রয়োজন নেই, নিড টু ভার্বের ব্যবহার। এইভাবে ইন্টারোগেটিভ আপনি যখন করবেন, জাস্ট মডাল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে, বাংলা বোঝেন। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই ছবিটা আঁকবে। মাস্ট হি ড্র আ পিকচার। মে শি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে। মে শি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। অর্থাৎ এই জায়গাটাতে কি হবে, জাস্ট মডাল অক্সিলারি ভার্বটাকে আপনি সাবজেক্টের আগে নিয়ে আসবেন, আর কিছুই না। হ্যাঁ, সেইভাবে এই সেন্টেন্স গুলো এখানে দেওয়া আছে, নিজেরা একটু প্র্যাকটিস করবেন, আমি পিডিএফ ফাইল দিয়ে দিলে। এখন দেখেন যে বিষয়টা আমি আপনাদের মেইনলি বলতে চাচ্ছি, এটা হচ্ছে এই যে মডাল ভার্বের অর্থগুলো বললাম বা এগুলো যে সেন্টেন্স তৈরি করলাম বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করাটা আপনাদেরকে দেখালাম, এইখানে যে অর্থগুলো বা যে মিনিং গুলো দেওয়া, এটা হচ্ছে মেইন অর্থ বা মেইনলি যে অর্থটা মডাল ভার্ব দিয়ে থাকে সেটা আমি লিখেছি। বাট এক একটা মডাল ভার্বের উপরে আমার আলাদা ডিটেলস অনেক বড় বড় এক একটা ক্লাস আছে। আমার পেইড কোর্সের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি এটা করিয়ে থাকি। জাস্ট একটা পার্টিকুলার, মনে করেন এই যে উড, শুধুমাত্র উডের উপরে একটা ডিটেলস ক্লাস। অর্থাৎ একটা মডাল ভার্বের ভিতরে আরো অনেকগুলো ব্যবহার থাকে, সেইটা নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। এটা জাস্ট এরকম একটা মিনিং দেয় না, একটা মডাল ভার্ব বিভিন্ন ধরনের ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে থাকে বা ক্রিয়েট করতে পারে। এবং সেটা কিভাবে হয় আমি আপনাদেরকে একটু দেখাই, একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখার চেষ্টা করেন। দেখেন এই যে
ইউজ অফ ক্যান ভার্ব, অর্থাৎ শুধুমাত্র ক্যানের উপরেই আলাদা একটা ক্লাস। বোঝেন, আমরা কি জানি যে ক্যান মানে পারা, জাস্ট পারা, আই ক্যান ডু, হি ক্যান ডু, শি ক্যান প্লে, শি ক্যান রাইট, এইভাবে আমরা কথা বলতে পারি। কিন্তু না, এই ক্যানের আরো বিভিন্ন সেন্স আছে, এই সেন্স গুলো আমাদেরকে একটু বুঝতে হবে। একটা মিনিট একটু ওয়েট করুন। দেখেন ক্যানের ব্যবহারগুলো কিভাবে এখানে দেওয়া হচ্ছে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। স্ট্রাকচার ওয়ান, কি লেখা আছে আগে এটা একটু দেখেন। ক্যান হচ্ছে একটি মডেল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো কিভাবে কি হয় দেখেন, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম অ্যাবিলিটি বোঝায়, অর্থাৎ সামর্থ্য। এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার বা ইন জেনারেল স্ট্রাকচার। অ্যাজ ইউজুয়াল ক্যানের ব্যবহার বলতে যেটা যেটা আমরা বুঝি সেটাই। ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝাতে এটার ব্যবহার হয়। অর্থাৎ এই যে বিই, এই যে একটা ওয়ার্ড দেখছেন না, এই বি এর দুইটা মানে আছে। বি ভার্ব এটা, এর বাংলা অর্থটা হচ্ছে হওয়া অথবা থাকা। হওয়া অথবা থাকা, বি এর পরে যদি পার্সন থাকে, নাউন থাকে, তাহলে বি এর মানে হওয়া। বাট বি এর পরে যদি প্লেস থাকে, জায়গা কি মেনশন করা থাকে, তাহলে বি এর মানে থাকা। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে। আবার হ্যাভ এর মানেও থাকা, বাট হ্যাভ হচ্ছে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে, এই অর্থে আমার এই হ্যাভ ভার্বের ব্যবহার হয়। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফ্রন্টাল সাবজেক্ট। নাম্বার ওয়ান, অ্যাবিলিটি অর্থে, যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। এটা হচ্ছে একদম সিম্পল ইউজ ক্যানের। অ্যাজ ইউজুয়াল ক্যান বলতে আমরা যেটা বুঝি সেটাই, ক্যানের পরে মেইন ভার্ব গুলো আছে এবং প্রেজেন্ট ফর্মে আছে। এখন আরেকটা বিষয় একটু দেখেন, এই ক্যান মানে তো জানি পারা, কিন্তু এই ক্যানটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ, পারমিশন বা অনুমতি, আর সাজেশন বা পরামর্শ দেওয়া অর্থেও কিন্তু আমার এই ক্যানের ব্যবহার হতে পারে। মানে মূলত এই জায়গাটাতে আমার তিনটা ভার্বের ব্যবহার হয়। সেটা হচ্ছে এই ক্যান, কুড অ্যান্ড উড। এই প্রত্যেকটা ভার্বের একটা পার্টিকুলার মিনিং আছে। ক্যান মানে পারা, কুড মানে পারতাম বা কেউ কিছু করতে পারতো, উড মানে হওয়া মানে হতো, হ্যাঁ, বা কেউ কোথাও থাকতো, যেত, করতো, এই ধরনের মিনিং এই উড ভার্বটা দেয়। অর্থাৎ এই তিনটা ভার্বের একটা নিজস্ব অর্থ আছে, কিন্তু নিজস্ব অর্থ থাকা সত্ত্বেও এই তিনটা ভার্ব আবার অনুরোধ, অনুমতি অথবা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে এই তিনটা ভার্বের ব্যবহার আবার হয়ে থাকে। অর্থাৎ এই জায়গাটাতে আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা, কুড মানে পারতো, উড মানে হতো, এগুলো আপনার ভুলে যেতে হবে। জাস্ট আপনাকে এতটুকু মনে রাখতে হবে, এই তিনটা ভার্ব অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে। এখানে একটা পার্থক্য হচ্ছে, ক্যান ইনফর্মাল অর্থে বসে, অর্থাৎ যার সঙ্গে আপনার তুইতকারী বা তুমি আমি করে সম্পর্ক, বা যে আপনার বয়সের ছোট বা আপনার বন্ধু, সেই জায়গাটাতে আপনি ক্যানের ব্যবহার করতে পারেন। আর কুড এবং উড এরা ফর্মাল মিনিং দেয়, অর্থাৎ পলাইটনেস এর সঙ্গে কথা বলা বোঝাতে। পলাইটনেস এর সঙ্গে রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে কুড এবং উডের ব্যবহার করা যেতে পারে। আপনার বস, অফিসার, সিনিয়র, টিচার, এই জায়গাটাতে আপনি কুড বা উডের ব্যবহার করতে পারেন। অর্থাৎ ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। আমি আর বসতে পারো বলছি না, আমি যদি বলি ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, এখন আপনি বলতে পারেন তুমি কি আমার পাশে বসবে, এটা তো আমি ফিউচার টেন্স, আমি তো বলতে পারি যে উইল ইউ সিট বিসাইড মি। কিন্তু ক্যান কেন ব্যবহার করছি, এর কারণ হচ্ছে ইংরেজি।
ইংলিশ এটা একটা ভাষা, এটা একটা ল্যাঙ্গুয়েজ, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি যে তাকে কথাটা বলছি যে তুমি কি আমার পাশে বসবে, এই কথাটা আমি কোন সিচুয়েশন মেনটেন করে বলছি, কোন সেন্স মেনটেন করে বলছি, এটার উপর ডিপেন্ড করবে যে আমি ক্যান বসাবো না উইল বসাবো। অর্থাৎ আমি তাকে অনুরোধ করতেছি যে তুমি কি একটু আমার পাশে বসবে, আমার ভালো লাগতেছে না, তুমি কি বসবে। এখানে আপনার উইলের ব্যবহার হবে না, এখানে ক্যানটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটা আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে, আমার সাথে লাঞ্চে যাবে। এই জায়গাটাতে আমি যদি বলি উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন। কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন। কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। উড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। অর্থাৎ কুড বা উড এরা ফর্মাল মিনিং দেয়, পলাইটনেসের সঙ্গে কথা বলা বোঝায়, বা আপনা আপনি করে বলা বোঝাতে কুড বা উডের ব্যবহার হয় অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে। আর ক্যান ইনফর্মাল মিনিং দেয়, যার সাথে তুমি আমি বা তুই তকারি করে সম্পর্ক, সেই জায়গাটাতে আপনি ক্যানের ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন, এগুলো আমি আর দেখালাম না, ডিটেলস আমি বলবো পরে। সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন, এই জায়গাটা মূলত কি, এখানে ক্যানটা মূলত তার জায়গায় থাকবে অক্সিলারি ভার্ব, আর এই বি এর বাংলা অর্থটা হচ্ছে হওয়া বা থাকা বোঝায়। বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। অর্থাৎ বি মানে কি, হওয়া। বি এর পরে যদি দেখেন পার্সন বা নাউন বসতেছে, তাহলেই বি এর মানে হওয়া। কিন্তু এই বি এর পরে যদি জায়গা বা প্লেস কে মেনশন করা থাকে, তাহলে এই বি এর মানে কিন্তু থাকা। কেমন জানেন, এই দেখেন, এগুলো একটু বোঝার ট্রাই করেন। হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। এই প্লেসের আগে আবার অ্যাট বা ইন প্রেপোজিশন বসাতে হয়। তুলনামূলক ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে আপনার ইন। রুমা ক্যান বি এট স্কুল নাও, মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, সে বাজারে থাকতে পারে। রুমা এখন স্কুলে থাকতে পারে, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। আরেকটা হচ্ছে ক্যান হ্যাভ প্লাস পজিশন, এইটা দ্বারা কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। অধিকার বা মালিকানা অর্থাৎ পজেস করা বোঝায়। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। অর্থাৎ কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকবে। ক্যান হ্যাভ প্লাস ভি থ্রি। এইভাবেই এই ক্যানের মতো করেই আপনার এই মে, মাইট, উড, কুড এদের ব্যবহারটা আমাদের হয়। আমি আপনাকে একটু ডিটেলসে একটা ভার্বের ব্যবহার একটু দেখাই দিই। এখান থেকে দেখাতে গেলে অনেক সময় লাগবে বা আপনাদের বুঝতেও প্রবলেম হতে পারে, বাট আমি একটা ভার্বের ব্যবহার একটু দেখাই দিই। তাহলে আপনারা বাকিগুলো সবই করতে পারবেন। জাস্ট 10টা মিনিট সময় দিবেন, যদি কারো শেখার ইচ্ছা থাকে মনে প্রাণে, সম্পূর্ণ মডাল ভার্বটা 10 মিনিটের ভিতরে আপনি যদি এই যে স্ট্র্যাটেজিটা বা যে যে স্ট্রাকচার গুলো এখন আমি দেখাবো, এইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন বা বুঝতে পারেন, আপনার মডেল ভার্ব নিয়ে আর কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না। এগুলো নিয়ে প্রচুর প্রবলেম হয়, কারণ এই মডেল ভার্ব আপনি প্রচুর পরিমাণে যে কোনো প্যাসেজ অ্যানালাইসিস করতে গেলে, প্যাসেজ রিড আউট করতে গেলে দেখবেন, যে কোনো কথা ট্রান্সলেট করতে গেলে দেখবেন, বাট আপনার প্র্যাকটিস না থাকার কারণে আপনি ইংলিশে কথা বলতে পারেন না, লিখতে পারেন না, একটা প্যাসেজ রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং আপনি বের করতে পারেন না। একটা জিনিস আমি একটু দেখাই দেই আপনাদের। মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আমি একটা ভার্ব নিলাম, ফর এক্সাম্পল শুড। এখন এই শুডের বাংলা অর্থটা কি, আমরা জানি যে শুড মানে উচিত, তাই না। শুড মানে উচিত। এখন এই শুড দিয়ে, এই একটা ভার্ব দিয়ে দেখেন আমি ঠিক কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এই এই সেন্টেন্সের স্ট্রাকচার গুলো যদি দেখেন, মডাল ভার্বের সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্টটা আপনি পাবেন। মডাল ভার্ব নিয়ে প্রবলেম ফেস করতে হবে না বা টেনশন করতে হবে না। এই সুরের পরিবর্তে যে কোনো মডাল ভার্ব বসিয়ে আপনি সেইভাবে মিনিংটা দিতে পারবেন। তো একটু দেখেন, প্রথমত শুডের যে জেনারেল ব্যবহার, আমরা জানি যে শুড মানে উচিত। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড ডু দা ওয়ার্ক, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, যে তার কাজটা করা উচিত। এইটাকে আবার, এটার একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন দা ওয়ার্ক, আগে একটু লিখি তারপরে আমি আপনাদের বুঝাই দিচ্ছি। দা ওয়ার্ক শুড বি ডান, তার কাজটি করা উচিত। হি শুড ডু দা ওয়ার্ক, দা ওয়ার্ক শুড বি ডান, এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত।
আবার দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন আপনারা, এই শুড বি দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম নাও, তার এখন বাড়িতে থাকা উচিত। আবার দেখেন, হি শুড বি ডুইং ওয়ার্ক নাও, তার এখন কাজটা করতে থাকা উচিত। এই শুড বি ডুইংটা কি জানেন? আমাদের যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাই না? ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে বা কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল। এইরকম জায়গায় আপনি উইলের পরিবর্তে শুডের ব্যবহার করেন তো। শুড মানে কি? উচিত। তাহলে আই শুড বি প্লেইং ফুটবল, আমার ফুটবল খেলতে থাকা উচিত। আমার খবরের কাগজ পড়তে থাকা উচিত, আই শুড বি রিডিং নিউজ পেপার। অর্থাৎ আমরা কি জানি যে মডাল ভার্বের পর মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু না, আমার যদি বি ভার্ব গেট ভার্বের ব্যবহার থাকে মডালের পর, তাহলে কিন্তু মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। এবং এই চেঞ্জিংটাই বুঝতে হবে। মডাল বলছি বলে যে একবারেই হয়ে যাবে এরকম না, তাহলে তো সবাই পারতো, তাই না? তো এইখানে দেখেন, হি শুড বি ডুইং ওয়ার্ক নাও, তার এখন কাজটা করতে থাকা উচিত। আবার আমি যদি বলি, হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা উচিত। আবার দেখেন, আমি যদি বলি, হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান, অর্থাৎ পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়, যেমন হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, সে কাজটা করে থাকবে। সো এই জায়গায় আমি জাস্ট শুড বসালাম। আবার এইটার রিভার্স স্ট্রাকচার হচ্ছে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। আবার আমি যদি বলি, হি শুড হ্যাভ বিন আর ডক্টর, এইখানে এই বিনটা হচ্ছে একটা মেইন ভার্ব, ঠিক আছে? বি মানে হওয়া, এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমার বসছে যে বিন, অর্থাৎ তার ডাক্তার হওয়া উচিত ছিল। আবার হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল, অর্থাৎ হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। এই জায়গাটাতে আমি বলছি যে হি শুড হ্যাভ বিন আ ডক্টর, অর্থাৎ এটা পারফেক্ট টেন্সের সেন্সের ভিতরে আমার চলে যাচ্ছে। আবার দেখেন, আমি যদি একটা কথা বলি যে আহ মনে করেন আপনার একটা বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে আপনার কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজনদের আপনি দাওয়াত করেননি, ইনভাইট করেননি। এখন বিয়ে হয়ে গেলে ওরা আপনাকে খারাপ বলতেছে যে বিয়ে দিল কিন্তু আমাদেরকে তো ডাকলো না, নিজেরা নিজেরাই কাজ সেরে ফেললো। সো আপনি পরে সেটা অনুভব করছেন, রিয়েলাইজ করছেন, আপনি বলছেন যে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। আমাদের যে বিয়েটা হয়েছে, এই বিয়েতে আমার যে রিলেটিভস বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, বাট তো করা হলো না। হ্যাঁ, কি করা যায় এখন? তো এই যে বাংলা কথাটা আমি বললাম, কতটা প্র্যাকটিক্যাল দেখেন, আমাদের ডে টু ডে লাইফে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স হরহামেশা ইউজ করি, যে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এটা আপনি ইংলিশে করতে পারবেন? একটু ভাবেন তো যে আপনি পারেন কিনা। দেখবেন আপনি প্রবলেম ফেস করবেন, কেন জানেন? কারণ এটা প্যাসিভ রিলেটেড সেন্টেন্স, এই প্যাসিভের উপর আগামীকাল আমি ডিটেলসে ক্লাস নিব। যেমন এই সেন্টেন্সটা এরকম এরকম হয়, এই সেন্টেন্সটার ইংলিশ, দে হ্যাভ বিন, সরি, দে শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, এরপরে আবার ভিতরি, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি, ইন আওয়ার, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি, তাদেরকে আমাদের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল। আবার এই শুডের ব্যবহার আরেকটা করা যায়, যেমন হি শুড হ্যাভ বিন লার্নিং, লার্নিং ইংলিশ, হি শুড হ্যাভ বিন ডুইং ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। অর্থাৎ এই শুড হ্যাভ বিন লার্নিং মানে কি জানেন? মনে করেন আপনি ইংরেজি শিখতে আসছেন, ইংরেজি শিখতেছেন, কিন্তু আপনি শিখতে পারতেছেন না। এখন একজন আপনাকে উপদেশ দিচ্ছে যে তুমি শিখতে পারতেছো না, হ্যাঁ তুমি পারবে, চেষ্টা করতে থাকো, তোমার শিখতে থাকা উচিত, থেমে যাওয়া উচিত নয়। অর্থাৎ
অনেক দিন ধরে, লং টাইম ধরে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি করতে থাকা উচিত। শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসে, এটা ওই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল না? যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, সিন্স বা ফর বসে। ওই রকমই এই মডাল ভার্বের ক্ষেত্রে ওটার ব্যবহার হয়। আপনি যদি এই শুডের ব্যবহার করেন, হি শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, তার ইংরেজি শিখতে থাকা উচিত। দেখেন, আমি যদি বলি হি শুড বি লার্নিং ইংলিশ, পার্থক্যটা কি জানেন? তার ইংরেজি শিখতে থাকা উচিত। আর শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, এটা হচ্ছে তার অনেক দিন ধরে শিখতে থাকা উচিত, দিনের পর দিন যেতে থাকবে, তারপরেও তার শেখাটা চালিয়ে যাওয়া উচিত, শিখতে থাকা উচিত। এগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এখন দেখেন এই একটা শুড দিয়ে আমি এই পর্যন্ত কতগুলো সেন্টেন্স তৈরি করলাম। একটা শুড দিয়ে আমি একটু গুনে দেখি, টোটাল আমার এখানে সেন্টেন্স হচ্ছে 12টা। সো এই 12টা সেন্টেন্সের ফাংশন যদি আপনি বুঝতে পারেন, এই 12টা সেন্টেন্সের এই যে স্ট্রাকচার গুলো আমি লিখলাম, এইটার অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিং যদি বুঝতে পারেন, এর বাইরে মডাল ভার্বের আর কোনো কিছু নেই। আপনার আজকের পর থেকে এই মডাল ভার্ব নিয়ে অ্যাটলিস্ট আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। বাট এগুলো যদি আপনি না জানেন, এগুলোর সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে, এই যে একটা কথা আমি বললাম যে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি, এই কথাটার অ্যাকচুয়াল সেন্স আপনি বুঝতে না পারলে, কোনো একটা প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতর, কনভারসেশনের ভিতরে যদি আপনি দেখেন, বা আপনি যদি নিজে ইংলিশে কথা বলতে যান, এই ধরনের কথা আপনার মাথায় আসছে, আপনি কিভাবে সেটাকে ইংলিশে প্রোভাইড করবেন? পারবেন? পারবেন না। বাট এই জায়গাটা সম্পর্কে যদি আপনার কনসেপ্ট থাকে, এই সমস্ত কথাগুলো আপনি খুবই ভালোভাবেই ফ্লুয়েন্টলি বলতে পারবেন। তাহলে এই জায়গাটাতে আপনার আরেকটা কাজ কি, এই শুডের পরিবর্তে আপনি যে কোনো মডেল ব্যবহার করেন, সেইভাবেই আপনার সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যাবে, স্ট্রাকচার এই একই থাকবে। আপনি এই শুডের পরিবর্তে বলেন যে হি ক্যান ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। হি কুড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারতো। হি মাস্ট ডু দা ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। হি নিড টু ডু দা ওয়ার্ক, তার কাজটা করা প্রয়োজন। হি ডেয়ার টু ডু দা ওয়ার্ক, সে কাজটা করার সাহস দেখায়। যে কোনো মডেল ভার্ব আপনি এখানে বলেন দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দা ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দা ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দা ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে। আপনি এখানে বলেন দা হি ক্যান বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। হি কুড বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি নিড টু বি আ ডক্টর, তার ডাক্তার হওয়া প্রয়োজন বা দরকার। তো এইভাবে এক মডেলের পরিবর্তে, অর্থাৎ এই সুরের পরিবর্তে যে কোনো মডেল আপনি নিয়ে আসেন, সেইভাবে এই সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়ে যাবে, টাইমের চেঞ্জ হয়ে যাবে। মডেলের অর্থ জানা থাকলে আপনি পারবেন, বাট স্ট্রাকচার এই 12টাই, এর বাইরে আর কোনো কিছু না। তো এইটা যদি আপনার জানা থাকে, তাহলে এই মডাল ভার্বের ব্যবহার নিয়ে আপনার আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, কেউ আপনাকে আটকাতে পারবে না। আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে, আপনাদের তো একবারে দেখাই দিচ্ছি, প্রত্যেককে এই মডেল ভার্বের উপর আমি আলাদা আলাদা ক্লাস নিয়ে থাকি। আপনারা তো ভর্তি হয়েছেন, আজকে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন। যারা পেইড কোর্সে আসবেন, 13 তারিখ থেকে শুরু হবে, তারা এই বিষয়গুলো অনেক ভালোভাবে ক্লিয়ার করতে পারবে। এবং এগুলো ক্লিয়ার করেই আমি কিন্তু স্টুডেন্টদেরকে স্পিকিং ক্লাবে নিয়ে যাই এবং প্রেজেন্টেশন দেওয়াই। আর যারা একদমই দুর্বল আছেন, যারা একদমই বেসিক থেকে শিখতে চান, তারা এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে ইন ডিটেলসে শিখতে পারবেন। আমি আমি প্রচুর পরিশ্রম করে পড়াই, যারা আমার আগের ক্লাসগুলো দেখছেন তারা জানেন কিভাবে প্রত্যেকটা ক্লাস আমি নিয়ে থাকি। যতটা সময় পারা যায়, যতক্ষণ আমার এনার্জি থাকে, আমি কিন্তু ক্লাস নিতে থাকি, দেখাতে থাকি। প্রত্যেকটা ক্লাস ইন ডিটেলস আমি পড়াই। সো এমন কোনো জায়গা থাকবে না যেটা আমি বাকি রাখবো। তো এইভাবে এই মডেল ভার্ব গুলো যদি ক্লিয়ার করতে পারেন, এটা তো খাওয়ার জিনিস না বা পরা পোশাক না যে হজম হয়ে গেল বা ছিঁড়ে গেল, একটা বিদ্যা, একটা নলেজ। একবার যদি আপনি নিতে পারেন, এটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে। অনেকে বলতে পারেন কঠিন লাগে, কষ্ট হয়, কিন্তু একবার দেখেন খুব কঠিন না, এটা তো কোনো রকেট সায়েন্স না। তো একবার বুঝে নিতে পারলে আপনি সারা জীবন নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারবেন একটা ওয়েল এনভায়রনমেন্টে, আপনার অফিসে হোক, আপনার যে কোনো কর্মক্ষেত্রে হোক, আপনার ফ্যামিলিতে হোক, সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। আপনার নেক্সট জেনারেশনকে আপনি এই ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারবেন। শিখতে গেলে এইভাবে অরিজিনটা মেনটেন করে শিখতে হয়, যে আমি কিভাবে কথা বলতে চাচ্ছি, আমি কথা বলতে পারতেছি না কেন, কথা বলার জন্য আমার ঠিক কোন জিনিসটা দরকার। শুধুমাত্র এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স পারবেন, বা ইংরেজি শেখার জন্য এইগুলো শিখে রাখুন, ঘরে বসে এটা শিখতে হয়, ট্রেনে এই ইংরেজিগুলো বলতে হয়, বাসে এই ইংরেজিগুলো বলতে হয়, এইভাবে কখনো ইংলিশে প্রফেশনাল হওয়া যায় না, এক্সপার্ট হওয়া যায় না। কিন্তু এইগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি এগুলোকে প্র্যাকটিক্যালি যে কোনো প্রেজেন্টেশন বলেন, কনভারসেশন বলেন, কমিউনিকেশন বলেন, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। তো এই পর্যন্ত যতটুকু বললাম, আমি এরপর আরো 2টা মডেল দেখাই, তারপর সেমি মডেলের ভিতর যাব। সেমি মডেলটা শেষ করে
আমরা হচ্ছে ওই প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস করবো। যারা আছেন তারা লাস্ট পর্যন্ত একটু থাকার চেষ্টা করবেন। কনভারসেশনটা প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যেটা কতটা ইফেক্টিভ হয়। বাট এই পর্যন্ত যা যা বললাম আপনারা বুঝতে পারছেন সবকিছু? যতটুকু যতটুকু দেখালাম কিছু কি শিখতে পারলেন নতুন কিছু? হ্যাঁ? আমি কি শেখাতে পারলাম? আচ্ছা, তো একটু ওয়েট করেন। যারা এই ফ্রি ক্লাসগুলো করছেন আমার কথা মনে থাকবে, যারা পেইড কোর্সে আসবেন তারা তো আসবেনই, আমার সঙ্গে থাকবেন, আর সবাই তো আর পেইড কোর্সে আসবেন না। তো যারা এই ফ্রি ক্লাসগুলো করে যাচ্ছেন আমাকে মনে রাখবেন যে এরকম একটা লোক ছিল, এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখাইছিল বা দেখাইছিল। আমি সেইভাবেই দেখাই, আমি যাদেরকে শিখাই যাদেরকে পড়াই তাদেরকে আমি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করে বের করি, যদি সে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকে। কারণ আপনার তো থাকতে হবে, আপনাকে তো কাজ করতে হবে। আমি আপনাকে সঠিক একটা গাইডলাইন দিতে পারি। আমি কখনো কাউকে মিথ্যা আশ্বাস দিই না বা এটা বলি না যে আপনি 10 দিনে, 7 দিনে, 14 দিনে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, এটা তো সায়েন্স না, এটা তো ম্যাথ না যে একজন পড়ালো আপনি ব্রেন খাটায় বুঝলেন, ব্রেন লাগে না। আপনি জাস্ট কারেক্ট কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে যদি নিজে প্র্যাকটিস করতে পারেন, নিজের মুখ দিয়ে কথা বের করতে পারেন, আপনি অবশ্যই পারবেন। আপনি যতই দুর্বল থাকেন, যতই ডাল থাকেন, কেন পারবেন না? এটা তো একটা ভাষা, ভাষার মতো করেই আপনি শিখবেন। কঠিন কোনো কিছুই নেই এর ভিতরে। আচ্ছা, তো এবার আমি আরেকটু দেখাই, আমি আর দুইটা মডেল ভার্ব নিয়ে একটু কথা বলবো যেগুলো একটু ডিফিকাল্ট। একটা জাস্ট দেখাই, তারপর আমরা সেমি মডেলের ভিতরে আসবো। এই কোথায় যেন ছিল, আর কনভারসেশনটা আমরা এর পরে প্র্যাকটিস করব। সেমি মডেলটা দেখেন। তো দেখেন এখানে একটা মডেল ভার্ব আছে, হয়ে গেল। এটা হচ্ছে ইউজ টু ভার্বের ব্যবহার, কোনটা? 7 নাম্বার স্লাইড। এতগুলো ওপেন হয়ে গেছে, এই যে এটা না, একটা মিনিট একটু ওয়েট করেন, সরি। আমরা একটু ইউজ টু ভার্বের ব্যবহারটা দেখব। দেখেন কত সুন্দর করে লেখা, আমি এই পিডিএফ ফাইলগুলো দিলে নিজেরা একটু পড়ে ফেলবে, দেখবেন এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, অনেক কাজে লাগবে। দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর ভিতর কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তে অভ্যস্ত, আমি গল্প করতে অভ্যস্ত। সরি, সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্টেন্স গুলো, এই যে টাইমিংটা, এই যে সেন্সটা, এগুলো আপনি ইংলিশে কিভাবে বলবেন? টেন্স দিয়ে বলবেন? কোনো টেন্স দিয়ে আপনি প্র্যাকটিক্যালি এগুলো বলতে পারবেন না। তো এগুলো যদি আপনি ইংলিশে বলতে চান, এই ধরনের কথা যদি আপনার ব্রেনে বাংলায় আসে এবং ইংলিশে আপনি ডেসক্রাইব করতে চাচ্ছেন, অবশ্যই অবশ্যই আপনাকে ইউজ টু ভার্বের ব্যবহার জানা লাগবে, তারপর আপনি এটা পারবেন। তো এই জন্য বলছি এই মডেল ভার্ব গুলো আমাদের শিখতে হয়, এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ইউজ টু ভার্বটার ব্যবহার আমরা অনেক বেশি করে থাকি, প্রচুর করে থাকি, এবং এটা করা উচিত, করতে হবে আপনাদের। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টুটা একটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়। সো প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম, সে প্রতি সোমবার আমাকে লিখতো। এই ধরনের সেন্টেন্স কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের ডে টু ডে লাইফে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, বাট এদের প্র্যাকটিস না থাকার কারণে বা এগুলো না জানার কারণে আমরা ইংলিশে বলতে পারি না। দেখেন, Monira used to read the Holy Quran every morning. Subject plus used to. It is used as a model auxiliary verb, then main verb. Main verb এর present form আমার এখানে আছে। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। I used to study 8 hours at a stretch during my student life. সে প্রতি সোমবার আমাকে লিখতো। She used to write me every Monday. তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। They used to go to the sea beach every year. আলিম সকালে ঘুমাতো। Alim used to sleep in the morning. Alim used to sleep in the morning. So এইভাবে সাবজেক্ট দেন ইউজ টু, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো নেগেটিভ করা যায় ইউজ নট দিয়ে, অথবা পাস্ট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ করতে হয় ডিড এর ব্যবহার করে সেভাবেও করা যায়। হ্যাঁ, যেমন এই দেখেন কতটা প্র্যাকটিক্যাল। তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? এইভাবে বিভিন্ন সেন্টেন্স হয়। আবার অতীত থেকে শুরু করে
বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করে যাচ্ছে, এইটা বোঝানোর জন্য am is are ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা থাকে না, ওইটাই শুধুমাত্র ভিতরে ইউজ টু কথাটা লেখা। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। সো এইভাবে ইউজ টু ভার্বটার ব্যবহার হয়। আগে ছিল যে কেউ কোনো কিছু অতীতে করতো, আর এটা হচ্ছে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কিছু করতে অভ্যস্ত। আর এখানে মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তো এর সাথে নট বসলে নেগেটিভ হয়ে যায়। যেমন লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। দেখছেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। দেখেন এগুলো আমি তো একবারে দেখাইতে যাচ্ছি, আপনারা ফ্রি ক্লাস করছেন, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, বাট দেখে যান যে এই ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি আছে, আমার কি শেখা লাগবে, কোনটা দরকার। শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে এখানে একটা ওখানে একটা ক্লাস দেখতে থাকলেই পারা যায় না। ধারাবাহিকতা মেনটেন করে এগুলো দ্রুত ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। আমার পেইড কোর্সে যারা আসবেন বা যারা আছেন, এগুলো কিন্তু আমি একসাথে এরকম করে দেখাই নাই, এই শুধুমাত্র ইউজ টুটা নিয়ে আমি একটা দিনে সম্পূর্ণ আলোচনাটা করি। তাহলে কি হয়, সে একবার বুঝে নিতে পারলে আর কোনোদিন ভোলে না। যেমন এই যে আমি এখানে, আমি এই জায়গাটাতে আমি যে বললাম যে ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার, এখানে কিন্তু আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এটা তো মডাল ভার্ব, তাহলে আপনি ডিড ইউ ইউজ টু কেন ব্যবহার করলেন, ইউজ ইউ টু সুইম এইগুলো কেন বললেন না? তো ডিড এর ব্যবহারটা যে কেন হয় সেটা ডিটেলস কি আপনি জানেন? এই প্রশ্ন কি আপনার মনে আসে না যে এটা তো মডাল ভার্বের সেন্টেন্স, তাহলে আমি ডিড দিয়ে কেন ইন্টারোগেটিভ করলাম বা নেগেটিভ করতে যাচ্ছি? তো এই সমস্ত কোশ্চেন গুলোর যখন আমি উত্তর দেই বা উত্তর দিতে যাই, তখন কিন্তু অনেক সময় চলে যায়। এবং এরকম ভেঙে ভেঙে শিখতে হয়। আমি আপনাদের একবারে দেখাই দিচ্ছি, জাস্ট আমি জানিয়ে রাখতেছি যে দেখেন কি শেখা উচিত বা কোন জিনিসগুলো শেখা লাগবে। কারণ সবাই তো আর পেইড কোর্সে আসবেন না, যারা আসবেন তারা এগুলো পাবেন, যারা আসবেন না তারা 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 একটু দেখে যান, শিখে রাখেন যেগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমাদের দরকার। এরপর দেখেন, করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লাইট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? হ্যাঁ, সেইভাবে ইউজ টু ভার্বের ব্যবহার হয়। আবার ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এইটা প্রকাশের জন্য উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, মানে এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এরকম বি না বসায় বি, গেটের পরিবর্তে যদি বি বসান কোনো সমস্যা না, সেন্টেন্স কারেক্ট থাকে। আবার গেট ব্যবহার করলেও হয়। তো এটা হচ্ছে মূলত ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মতোই ভিতরে ইউজ টু ওয়ার্ডটা জাস্ট যুক্ত করা। মানে বিষয়টা কেমন, আহ মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়ে একটা জায়গায় চাকরি পেয়েছে, একটা স্কুলে, প্রাইমারি স্কুলে চাকরি পেল। এখন স্কুলটা আপনার বাসা থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে, সে আপনাকে বলছে যে আব্বু বা আম্মু আমি চাকরি করব না, ওটা অনেক দূরে হয়ে যাচ্ছে, অনেক সময় চলে যাবে বা প্রবলেম হবে। এখন আপনার আব্বু বা আপনার আম্মু আপনাকে বলছে যে তুই যা, প্রতিদিন যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে, তুই যদি চাকরিটা করিস, তুই প্রতিদিন যেতে থাকলে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবি অফিসে। তো এই যে কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন মিলন একটা ছেলে, শহরে থাকে, নদীতে গোসল করার অভ্যাস নেই, এখন গ্রামে আসছে, নদীতে গোসল করা লাগবে। তো একজন বলছে যে ও করুক, সমস্যা নেই, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। এই কথাগুলো আপনি ইংলিশে যখন এক্সপ্রেস করতে চাইবেন, এই উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এটা ব্যবহার করে আপনাকে করতে হবে। যেমন মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের ভিতর বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। সো এইভাবে
গেট অথবা আপনি বি এর ব্যবহার করতে পারেন, অর্থাৎ উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইভাবে এগুলোকে মনে রাখতে হয়। ভিতরে শুধুমাত্র ইউজ টুটা যুক্ত করা। ইউজ টু যুক্ত করলে কি হচ্ছে, কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। আবার এই ইউজ টু শব্দটার পরিবর্তে অ্যাকাস্টম টু বা হ্যাবিচুয়েটেড টু এই ধরনের ভার্ব গুলোকেও ব্যবহার করা যায়। তো যাই হোক, সেগুলো ডিটেলস এর ব্যবহার আমি ওটা 8 কোর্সে শিখাই। তো এগুলো একটু আপনাদের শিখতে হবে, এগুলো না শিখলে কখনোই মনের হোল সেন্স বা হোল থটটাকে ভালোভাবে আপনি ইংলিশে এক্সপ্রেস করতে পারবেন না। তো এবার আমরা একটু সেমি মডাল ভার্ব নিয়ে দেখবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। সেমি মডেলটা কমপ্লিট করার পরে আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আপনাদের দেখাবো। এটা দেখবেন যে কতটা হেল্পফুল হয় এবং কতটা মানে প্র্যাকটিক্যাল কনভারসেশন। আমরা ইংলিশে কথা কেন বলতে পারি না, আমাদের প্রবলেম গুলো কোথায় হয়, আপনারা বুঝতে পারবেন। বাট তার আগে সেমি মডেল ভার্ব নিয়ে একটু আলোচনা করব। এই যে এম টু, ইস টু, আর টু, ওয়াজ টু, আর টু, এই সেমি মডেল গুলো মূলত কি? এগুলো দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, আর, কিন্তু সেন্টেন্সে কাজ করে মডেল ভার্বের মতো, একটা ফ্রেজাল ভার্ব। এই এম, ইজ, আর, ওয়াজ, আর এদের পরে টু যুক্ত হয়। হ্যাঁ, এগুলোকে আমরা বলি সেমি মডেল অক্সিলারি ভার্ব। আর তার আগে একটু বলে রাখি, আজকে তো 9 তারিখ, আগামী 13 তারিখ থেকে আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যারা পেইড কোর্সে যুক্ত হতে চান, এই পেইড কোর্সের আর ফ্রি ক্লাসের পার্থক্য কি, এটা আমি বলছি যে ফ্রি ক্লাস হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত থাকে, এখানেও আমি ফুল ইফোর্ট দিয়ে পড়াই। বাট এই জায়গাটাতে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এই যে আমি আপনাদের মিউট রেখে পড়াচ্ছি, আমি আনমিউট করে দিয়ে একসঙ্গে সবাই কথা বলে ওঠে, সেটা শোনা যায় না। বাট ইংলিশ এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা শিখতে গেলে আপনাকে বেশি কাজ করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। আমি টিচার, আমি শিখাই, আমি যত ভালো শিখাই না কেন, বা আপনি যত ভালো টিচারের কাছে পড়েন না কেন, আপনি যদি 1000টা ক্লাসও করেন, কোনো লাভ হবে না যদি না আপনি প্র্যাকটিস করেন, আপনি আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট যদি না করেন, আপনি যদি কথা না বলেন, অর্থাৎ আপনার মুখ দিয়ে কথা বের বের করতে হবে। তো এটা সায়েন্স না বা ম্যাথ না, আমি পড়ালাম আপনি ব্রেন খাটাই বুঝলেন, ব্রেন লাগে না। আপনি যদি কারেক্ট ওয়েতে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো পেইড কোর্সের বেনিফিট এইটা, খুবই কম স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে মেইন স্পোকেনে। এছাড়া প্রত্যেকটা স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, পার্সোনাল স্পিকিং প্র্যাকটিস করতে পারবে, আমার সামনে স্পিকিং টেস্ট দিতে পারবে, অর্থাৎ টু ওয়ে যে কমিউনিকেশন সেটা থাকে। এই হচ্ছে পেইড কোর্সের আর ফ্রি ক্লাসের পার্থক্য। এখানেও আমি ফুল ইফোর্ট দিই, ওখানেও দিই, বাট ওইখানে আপনি আমার গাইডলাইনের ভিতর থেকে এগোতে পারবেন। তো যদি কেউ মনে করেন যে আমার দ্রুত এই ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার, আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, বা আমি একজন হাউস ওয়াইফ, স্টুডেন্ট, টিচার, অফিসার, জব হোল্ডার, আমার ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার প্রফেশনাল ওয়েতে, আমার নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, বা একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, বা কনফিডেন্টের সাথে বলতে চাই, আর যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো আমি শিখতে পারবো এখান থেকে, তাহলে আপনারা পড়তে পারেন। আপনি এতটুকু বলতে পারি ব্যর্থ হবেন না, খুব ভালোভাবে খুব কম সময়ের ভিতর এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। টোটাল কোর্স ফি 2000 টাকা। 13 তারিখ রাত 10টা থেকে শুরু হবে, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, সোম, বুধ, শুক্র। যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। 3 মাসের কোর্স, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং এর থেকেও বেশি সময় যদি আপনার লাগে, আপনি সেটা নিতে পারবেন, আলাদা কোনো পে বা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2000 টাকা। এবং যারা ভর্তি হবেন, আমার লেখা এই বইটা আমি পাঠিয়ে দিব। আর এই পর্যন্ত যারা ভর্তি হয়েছেন, আমি সবাইকে এন্ট্রি করে রেখেছি, সবাইকে আমি পেইড কোর্সের নতুন গ্রুপে অ্যাড করে নিব। আমি ভাবছিলাম একবারে করে নিব ক্লাস শেষে, বাট অনেক স্টুডেন্ট হয়ে গেছে, এই জন্য আমি আজকেই আমি এই ক্লাসটা শেষ হলে আমি সেটা করব, গ্রুপ করে সবাইকে অ্যাড করে নিব যারা ভর্তি হয়েছেন। আর যারা ভর্তি হবেন তারা জানাবেন। এই কোর্সটা আমাদের মেইন পারপাস বা মেইন টার্গেট থাকবে স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংলিশে কথা বলা, কমিউনিকেট করা, কনভারসেশন করা। বাট এইটার পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিং, প্রোনাউন্সিয়েশন, ট্রান্সলেশন এবং আইএলটিএস এর প্রিপারেশনটা এই কোর্সটা থেকে আপনারা পাবেন। আইএলটিএস এর উপরেও অনেকগুলো সেশন আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে অনেকগুলো ক্লাস আছে। যে এই কোর্সটা, আবারও বলছি, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করা। প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে শিখবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। এই এই রাতেই ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। স্ক্রিন শেয়ার করে এইভাবেই ক্লাসগুলো আমি নিব পেইড কোর্সে আসলেও, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। এই ফ্রি ক্লাসেও আপনারা জানেন ক্লাস রেকর্ড, পিডিএফ ফাইল দিচ্ছি। পেইড কোর্সেও আপনি পার্সোনালি ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইলগুলো, আমি প্রিমিয়াম ক্লাস রেকর্ড এবং ফাইলগুলো পেয়ে যাবেন। যদি কেউ কোনো ক্লাস মিস করেন, আপনারা দেখে নিতে পারবেন। এবং একদম বেসিক থেকে যারা একদম দুর্বল, তারাও এটা করতে পারবেন, একদম বেসিক থেকে
শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি পড়াই। অর্থাৎ একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেইভাবে এই কোর্সের প্ল্যানগুলো সাজানো। এবং টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস, এবং সবগুলো ক্লাস আমি নিজেই নিব, আমি ছাড়া অন্য কোনো টিচার ক্লাস নেবে না, কাউকে দিয়ে নেওয়াবো না, আমি সবগুলো ক্লাস নিব। তো এখানে হিউজ ক্লাস থাকবে এবং এগুলো একদম সিরিজ বাই সিরিজ ধারাবাহিকভাবে আপনি পাবেন। যদি কেউ মনে করেন আমি একটা গাইডলাইনের ভিতর দিয়ে মেন্টরের অধীনে থেকে ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে নিতে চাই ধারাবাহিকতা মেনটেন করে, তারা করতে পারে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, অর্থাৎ আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা যাতে বাড়ে। If you have some clear concept about this grammatical function, you will be able to face any kinds of viva, as well as you will be able to give any kinds of presentation in front of many audience. As well as you will be able to write any kinds of paragraph, CV, report in your free hand, or undoubtedly without confusion you will be able to do it. এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, you will be able to speak in English. For that reason, I will teach you everything of spoken, like tense, modal, semi-modal, passive voice, whatever you need. After that, you will get 10 freehand writing classes. So এই জায়গাটাতে যারা রাইটিং এক্সপার্ট হতে চান, যারা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব এর প্রিপারেশন নিচ্ছেন, ইমেইল রাইটিং, ব্লগ রাইটিং, বা এই যারা ফ্রিল্যান্সার আছেন, গিগ তৈরি করতে যাদের প্রবলেম হয়, কমিউনিকেট করতে যাদের প্রবলেম হয়, এই রাইটিং এর ক্লাসগুলো দেখলে আপনারা সেটা পারবেন করতে। আগামীকাল যে মানে আমাদের যে ফিফথ ফ্রি লাইভ ক্লাস, একটা রাইটিং এর ক্লাস আছে, অনেক ভালো একটা প্র্যাকটিক্যাল রাইটিং এর ক্লাস, এটাতে আপনারা জয়েন করবেন, করলে আপনারা বুঝতে পারবেন যে এই কোর্সটার যে রাইটিং ক্লাস সেটা থেকে আপনি কতটা ডেভেলপমেন্ট পাবেন। এরপর 50 থেকে 70, দেখেন এই 50টা ক্লাস আমার মেইন কন্টেন্টের ক্লাস বা আমি নিয়ে থাকি। এর পরের যে ক্লাসগুলো আছে সেগুলো আমি নিব, কিন্তু এখানে কাজটা আপনার বেশি। কারণ একটা স্টুডেন্টকে শুধু পড়ালেই, আমি পড়ালাম, কোর্সটা কমপ্লিট হলো, কমপ্লিট করলেই কি আপনি পেরে যাবেন? আপনি পেরে যাবেন, সবই বুঝবেন, শিখবেন, শিখলেই কি আপনি মুখ দিয়ে কথা বের করতে পারবেন? অনেকেই আছে দেখবেন ইংলিশ পারে, বোঝে, কিন্তু কথা বলতে পারে না। কেন জানেন? কারণ সে কথা বলে না, তাই পারে না। অর্থাৎ আপনাকে দিয়ে আমি কথা বলাবো এই জায়গাটাতে, প্রতিদিন একটা করে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস থাকবে, যেটা করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সার্টেন একটা টপিকের উপর কনভারসেশন প্র্যাকটিস, সার্টেন একটা টপিকের উপর কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সারের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজ, কোথায় ক্লজ, আমি বুঝাই দিব, কোন টেন্সে লেখা আছে, আপনি কিভাবে উত্তর দিবেন, কিভাবে কোশ্চেনের এগেইনস্ট স্পিকিং করতে হয় সঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে, টেন্স মেনটেন করে, প্যাসিভ মেনটেন করে, সেটা আমি আপনাকে বুঝাই দিব। কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড আপনি সাজাবেন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিভাবে পরপর সাজাতে হয়, অ্যাপোজিটিভের ব্যবহার, সাসপেনশনের ব্যবহার কিভাবে করতে হয়, এগুলো আমি দেখাই দিব। দিলে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। অ্যাটলিস্ট এই ফ্রি ক্লাসগুলোই করেন, আপনার মনে থাকবে আমার কথা। পেইড কোর্সে আসা লাগবে না, পেইড কোর্সে যারা আসে, যারা বোঝে, তারা এমনিতেই চলে আসে, জাস্ট আমার দেখাই দেওয়ার টাইম দেখাই দিচ্ছি, এই ছাড়া আর কিছু না। তো এইভাবে ক্লাসগুলো নিয়ে থাকি, এবং এই ক্লাসগুলো এমন ভাবে সাজানো, আপনার বাড়তি পরিশ্রমের কোনো দরকার নেই। মূলত বিজি লাইফের মানুষের জন্য এই কোর্সটা। আপনি বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, বা অফিসে থাকেন, জাস্ট ক্লাস টাইমে 1 ঘন্টা লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। এই যত প্র্যাকটিস বা যা কিছু সব এই ক্লাসেই হবে, ঠিক আছে? 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে করে করতে পারবেন, আর যারা বাংলাদেশ বা বাইরের কান্ট্রি থেকে করবেন বিকাশ বা নগদে সেন্ড মানি করতে পারবেন। এই দুইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেইন কন্ট্যাক্ট নাম্বার, যারা কলে ডিরেক্টলি কথা বলতে চান এই দুইটা নাম্বারে কল দিবেন আমার কাছে, অথবা যারা পেইড কোর্সে ভর্তি হবেন এই নাম্বারে সেন্ড মানি করে আপনারা জানাবেন, একটা স্ক্রিনশট অথবা লাস্ট ডিজিট জানালেই আমি আপনাদের পেইড কোর্সের জন্য এন্ট্রি করে নিব। এবং যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন অলরেডি সবার নামই এন্ট্রি করেছি, আর আমি আপনাদেরকে নতুন গ্রুপে অ্যাড করে নিব আজকের এই ক্লাসটা শেষ হলে। কারণ এই ফ্রি ক্লাস, এর আগে একটা পেইড ক্লাস নিলাম, আর একটা ক্লাস অ্যারেঞ্জ করতে গেলে অনেক টাইম লাগে, অনেক ব্যস্ততার ভিতর দিয়ে যেতে হয়, এই জন্য আমি করিনি, ভাবছিলাম যে একবারে করে নিব, বাট অনেক স্টুডেন্ট হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে অলরেডি, আর সিটও খুব বেশি নাই। তো যারা ভর্তি হতে চান দ্রুত হবেন এই নাম্বারটাতে সেন্ড মানি করে। 13 তারিখ সোমবার রাত 10টা থেকে পেইড কোর্সের নতুন ব্যাচ শুরু হবে। তখন এই ফ্রি ক্লাসগুলো এরকম রেগুলার হইতে হবে না, হয়তো একদিন বাদে একদিন হবে। যে 3 দিন আমি নিব না পেইড ক্লাস, সেই 3 দিনে হয়তো হতে পারে, বাট এতটা ধারাবাহিক ভাবে হবে না। আর দেখেন, ফ্রিতে ওইভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। আমি একটা ক্লাস নিচ্ছি, কেউ গুরুত্ব দেয় না, ওই লোকটা তো প্রতিদিন ক্লাস নেয়, দেখি একটু যাই দেখি কেমন, আবার
না একটু টিভি দেখে আসি, একটু ভাত খেয়ে আসি, আবার একটু ঢুকি, এইভাবে। কিন্তু একটা পেইড কোর্স করলে কি হয়, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে ও টাকা দিছে ওকে পড়া দিতে হবে, আপনার একটা গুরুত্ব থাকে যে ওইখানে টাকা দিছে আমার পড়তে হবে, আমি যতক্ষণ ক্লাস নিব ততক্ষণ আপনি থাকবেন সেখানে। তো এরকম একটা ওয়েল অর্গানাইজেশনের মাধ্যমে একটা ফর্মাল ওয়েতে এই ল্যাঙ্গুয়েজটা আপনি শিখে নিতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। এরপর হচ্ছে আপনার যারা কোর্সে আসবেন, আপনাদের প্রত্যেককে কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন, এবং আপনারা এরকম একটা আইডি কার্ড আমি আপনাকে প্রোভাইড করবো। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন। আপনার ফোনটা হারিয়ে যেতে পারে বা নাম্বারটা ব্যান হতে পারে, তো পরবর্তীতে যেন আপনি যে কোনো গ্রুপে যুক্ত হতে পারেন, বা আমাকে এটা দেখালে আমি আপনাকে যে কোনো নতুন ব্যাচে অ্যাড করে নিতে পারবো। এরকম একটা আইডি কার্ড আমি আপনাদেরকে দিয়ে দিব। সবকিছুই আমরা করব। এরপর হচ্ছে এই বইটা আমি আপনাদের পাঠিয়ে দিব, যারা পেইড কোর্সে আসবেন আমার লেখা এই বইটা সাথে রাখবেন এবং আমার লাইভ ক্লাস গুলো করবেন। খুবই কম সময়ের ভিতর এবং খুবই ভালোভাবে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। আমার জায়গাটা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বাকিটা আপনাদের ইচ্ছা, যদি করেন তো পারবেন, কারণ আমি অতটা ঝামেলার ভিতর যাই না। আমার লাখ লাখ হাজার হাজার সাবস্ক্রাইবার নেই, আর এটা নিয়ে পড়ে থাকি না। আমার অফলাইনের কোনো কোর্সও নাই। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, আপনাদের আমি বলছি। তো আমি অনলাইনে যতটুকু সময় পাই পড়াই, বাট এখানে আমি আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াই, এতটুকু আমি বলতে পারি। আমার বাইরে বিভিন্ন কাজের জন্য যেতে হয়, বাট এই ল্যাপটপ আছে পাশে একটা, এটা সাথে থাকে। ক্লাস টাইম কখনো মিস হবে না, আপনারা ভালোভাবে এটা করতে পারবেন। এবং আমি চাই আমার অল্প স্টুডেন্ট থাকুক। আপনারা অনেকে বলতে পারেন 2000 টাকা কোর্স ফি বেশি। আমি যদি 500 টাকা করে নিতাম, হয়তো 200, 300, 400 একসাথে ভর্তি করাতে পারতাম। বাট তাহলে কি হতো, এই ফ্রি ক্লাসের মতো হয়ে যেত, কে কতটুকু বুঝলো তার কোনো ইয়ে থাকতো না। কিন্তু আমি চাই আমার 10 জন বের হোক যারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, 100 জন দরকার নেই। কারণ আমি তো দেখছি বাংলাদেশে কত হাজার হাজার নাম করা কোর্স আছে, প্রতিষ্ঠান আছে, 60 ঘন্টার ক্লাস, এতগুলো ক্লাস, এত দিনের ভিতরে আপনি পারবেন, সবাই দেখায়, বিজ্ঞাপন দেখায়, কিন্তু কতজন সেখান থেকে ফ্লুয়েন্ট হয়ে বের হয় বলেন? তো এই হচ্ছে মেইন কথা। কিন্তু আমি আপনাকে আমার পেইড কোর্স করতে বলছি না, কাউকে বলি না। ফ্রি কোর্স কোর্স বা ফ্রি ক্লাস গুলো করেন, আপনি শিখতে পারবেন। কিন্তু আপনি কথা বলতে পারবেন কিনা, এই এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না। কারণ কথা বলতে গেলে আপনার কথা বলতে হবে, এবং একজন মেন্টরের অধীনে থেকে বলতে হবে, যাতে করে ভুলটা আপনাকে ধরাতে পারে। সেই পেইড কোর্সের বেনিফিট এইটাই। এই ফ্রি ক্লাস থেকেও আপনি শিখতে পারবেন যা যা শেখার আছে। এখানে আমি কম গুরুত্ব দিয়ে পড়াই। আর পেইড কোর্সে যারা আসবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, বা স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিসটা আপনাদের আমি বলছিলাম যে এইভাবে আপনারা ওয়ান টু ওয়ান পার্সোনাল যে সেশন গুলো, এই সেশন গুলো আমি নিয়ে থাকি যারা কথা বলতে চান। তো একদম প্রফেশনাল ওয়েতে একটা অফলাইনের কোর্সের থেকেও আপনি এই জায়গাটা থেকে বেটার কিছু পাবেন, এতটুকু আমি বলতে পারি। আপনি ব্যর্থ হবেন না। যারা পেইড কোর্সে আসবেন তারা জানাবেন, আমরা এইভাবে ক্লাসগুলো নিব। সো আর কারো কোনো কথা থাকলে আমি শেষে উত্তর দিচ্ছি। এখন আমরা একটু সেমি মডাল ভার্ব নিয়ে কথা বলি। সবাই একটু দেখেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? সেমি মডাল অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছেন এটা? একটু জানান তো। এটা Yes, জাস্ট sir. অল্প একটু এটা শেষ করে আমরা কনভারসেশন প্র্যাকটিসের ভিতরে আসবো, Yes, ঠিক sir. আছে? Yes, sir. তো সেমি মডাল ভার্বটা শেষ করে আমরা কনভারসেশন প্র্যাকটিসের ভিতরে আসবো। আর কোর্সের বিষয় বা বাদ বাকি বিষয়ে আমি পরে কথা বলবো। তো দেখেন, এই এই সেমি মডাল ভার্ব গুলো মূলত কি বা বিষয়টা কি, আমি একটু ধীরে সুস্থে বলি, সবাই একটু নেওয়ার চেষ্টা করেন। যাদের থাকার ইচ্ছা তারা থাকবে, এখন অনেক কিছুই আছে। দেখেন, এই ভার্ব গুলো দেখা যায় প্রাইমারি অক্সিলারি ভার্বের মতো, কিন্তু একটা সেন্টেন্স এরা কাজ করে মডাল ভার্বের মতো। মানে মডাল অক্সিলারি ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, এই ভার্ব গুলোর পরেও যে মেইন ভার্বটা থাকে, সেই মেইন ভার্বটা রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্মে বসে। বাট এগুলো হচ্ছে দেখতে প্রাইমারি অক্সিলারি মতো। এদের পরে দেখেন এই যে টু আছে, এম টু ইস টু আর, এই জন্য এটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ দেখা যায় প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডাল অক্সিলারির মতো। মানে মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বসে, এদের পরেও বেস ফর্মটা বসে। প্রথম স্ট্রাকচারটা একটু দেখেন। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, এইটা বোঝানোর জন্য এই এম টু ইস টু আর টু ভার্বের ব্যবহার হয়। যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। কি লেখা আছে যে মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়। জাকির ইজ টু
গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এখন এগুলোর মিনিংটা আসলে কি বা কেমন, এটা আপনাকে বুঝতে হবে। করতে হয় মানেটা কি, সেন্সটা কেমন। মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বিয়ে দিছেন। এখন কেউ চায় না যে শ্বশুর বাড়িতে তার মেয়ে খুব কষ্ট করে খাক বা খুব পরিশ্রম করুক, এরকম কেউ চায় না। এখন আহ আপনি বলছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, আপনি দেখছেন যে আপনার মেয়েকে প্রচুর কাজ করে খেতে হচ্ছে, 3 বেলা ভাত রান্না করা লাগছে। তো আপনি আপনার নেইবার্সদের সঙ্গে, আপনার প্রতিবেশীদের সঙ্গে আপনি গল্প করছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, কিন্তু ওর প্রতিদিন ভাত রান্না করা লাগে, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়, শ্বশুর বাড়িতে 3 বেলা রান্না করা লাগে। এই যে একটা আফসোস নিয়ে কথা বলা, এই যে কোনো একটা কাজ করতে না চাইলেও করা লাগে, অনিচ্ছা সত্ত্বেও করতে হয়, এই জায়গাটাকে মেনশন করার জন্য মূলত এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। মনে করেন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন ক্লাস না নিয়ে আমি যদি শুয়ে থাকতাম, তাহলে আমার আরাম লাগতো না? ক্লাস নিতে কষ্ট হয় না? গলায় ব্যথা করে না? আমি তো ক্লাস নিচ্ছি, আমার তো গলা জ্বালা করে লেকচার দিতে লাগলে। সেই 8:30 থেকে শুরু করছে, এখন 11:30 বাজে। তো আমি যদি এখন শুয়ে শুয়ে গেম খেলতাম মোবাইলে, বা আইপিএল খেলা হচ্ছে আমি যদি খেলা দেখতাম, আমার ভালো লাগতো, আনন্দ পেতাম। কে কে না আরামে থাকতে চায়? এখন আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি কেন? কারণ আমাকে পড়াতে হয়, পড়ালে আমার টাকা আসে, এই জন্য আমি ক্লাস নিচ্ছি। এখন আমার কথাটা একটু বোঝেন, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে, মনে করেন আমার একটা বন্ধু আমাকে প্রশ্ন করছে যে তুই রাতে কি করিস, হোয়াট ডু ইউ ডু অ্যাট অর ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলার দিকে কি করিস। এখন আমি বলছি যে আমি সন্ধ্যাবেলায় কিছু স্টুডেন্ট পড়াই। এই কথাটা আমি তাকে বললাম, কি বললাম, যে আমি সন্ধ্যায় কিছু স্টুডেন্ট পড়াই। এখন এই কথাটা আমি তাদেরকে এইভাবে না বলে, আমি যদি তাদেরকে একটু কষ্টের সঙ্গে বলি যে সন্ধ্যাবেলায় আমার স্টুডেন্টদেরকে পড়াতে হয়, অনেক স্টুডেন্টকে পড়ানো লাগে, অর্থাৎ এই কথাটা আমি কেমন ভয়েসে বললাম, কেমন সেন্সে বললাম। আমার পড়ানো লাগে, পড়াতে হয়, না পড়ালে হয় না, চলে না, এই যে কথাটা আমি বললাম, এই কথার সেন্সটা প্রকাশ করার জন্য মূলত এই এম টু, ইস টু, আর টু, এই ভার্বের ব্যবহারটা হয় প্রত্যেকটা জায়গায়। অর্থাৎ কারো কোনো কাজ করতে হয়, করতে না চাইলেও মনে করেন করা লাগে, দায়িত্ব বা কর্তব্যের জন্য, এই জায়গাটাতে এই এম টু, ইস টু, আর টু ভার্বের ব্যবহার হয়। তার মানেটা কি দাঁড়ালো? মানেটা হচ্ছে, দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ছাত্রকে অধ্যয়ন করতে, এখন স্টুডেন্টরা পড়ে কেন? পরীক্ষায় পাশ করা লাগবে এই জন্য পড়ে, ভালো রেজাল্ট করার প্রয়োজন এই জন্য পড়ে। জাকিরকে অফিসে যেতে হয়, কেন যায়? অফিসে না গেলে সে বেতন পাবে না, চাকরি না করলে বেতন হবে না, এই জন্য সে যায়। অর্থাৎ খালি খালি কেউ যেতে চায়? চায় না। অর্থাৎ সে একটা বেনিফিটের জন্য সেই কাজটা করছে, বা তাকে কষ্ট করে করতে হচ্ছে। তো এই ধরনের সেন্সটা প্রকাশ করার জন্য মূলত এম টু, ইস টু, আর টু এর ব্যবহার হয়। তাদেরকে স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। এইগুলো হচ্ছে সবই এই এম টু, ইজ টু, আর টু, এই ভার্বগুলোর ব্যবহার। আবারও বোঝেন, এই যে ভার্বগুলোর কথা বলছি, এগুলোর ব্যবহার। এরপর দেখেন আরেকটা বিষয় একটু দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন এই জায়গাটা থেকে। সেটা হচ্ছে, আপনি যখন এদেরকে নেগেটিভ করবেন, জাস্ট এই এম ইজ আর এর সাথে নট বসালেই হবে, যেহেতু মেইন সেন্টেন্সে আমার অক্সিলারি ভার্ব আছে। তো দে আর নট টু গো টু স্কুল এভরিডে, এইভাবে আপনি জাস্ট বললেই আপনি কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারছেন। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি, তাই না? আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। আর ইন্টারোগেটিভে জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলেই আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি প্রতিদিন কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? হ্যাঁ, সো আর দে টু ওয়ার্ক এভরিডে, ইজ ইভান টু রিড এভরিডে। এইভাবে এই সেন্টেন্স গুলো আমার মূলত হয়ে থাকে। এখন
আরেকটা যে বিষয় সেটা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। এই M2:R2 এর জায়গায় আমি যদি was to বা were to এর ব্যবহার করি, এর অর্থটা কি আসে জানেন? কাউকে কোনো কাজ করতে হতো। করতে হতো মানে কি? আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। মনে করেন আমি আগে অনেক গরিব ছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম, ভাত রান্না করতাম, কাপড় চোপড় কাচতাম, এরকম অনেক গরিব ছিলাম। এখন হঠাৎ করে আমি লটারির টিকিট জিতে বড়লোক হয়ে গেছি। তো আমি আমার সেই পুরাতন দিনগুলোকে আমি স্মরণ করছি, যে আগে আমাকে মানুষের বাড়িতে কাজ করতে হতো, কাজ করা লাগতো, কাপড় কাচতে হতো। তো আই ওয়াজ টু ডু দা ওয়ার্ক। অর্থাৎ এই যে আফসোসের সাথে একটা কথা বলা, তার প্রতিদিন অফিসে যেতে হতো, অর্থাৎ অফিসে যাওয়া লাগতো। তো এই যে যে কথাগুলো বা এই যে সেন্সটা, এই সেন্সগুলোকে মেনটেন করার জন্য আমাদের মূলত এই ওয়াজ টু বা ওয়্যার টু এর ব্যবহার হয়। রহিম সাহেব একজন রিটায়ার্ড অফিসার, এখন এখন সে রিটায়ার্ড হয়ে গেছে, বা সে তার পুরাতন স্মৃতিগুলোকে সে স্মরণ করছে। তো রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো। মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। অফিসে যেতে হতো, যাওয়া লাগতো। এই ধরনের একটা সেন্স আমার মূলত এই জায়গাটাতে দেয়। এরপরে দেখেন, এখানে আরো আছে, আমরা একটু সামনে এগোই। এই এম ইজ আর অজয়ার এতগুলো ফাইল দাঁড়ান, একটু না সরালে আমি খুঁজে পাচ্ছি না। একটা মিনিট একটু ওয়েট করেন। দেখেন আমরা এখান থেকে আমি বের করি, তাহলে আমার সুবিধা হবে, বোঝার ট্রাই করেন। এখানে দেখেন এবার আরেকটা ভার্ব আছে, তাহলে M2:R2 মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে হয়, আর was to were to মানে করতে হতো। এবার এই জায়গাটাতে আমার আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে am is are was were supposed to। এই supposed to এর মানেটা কি জানেন? কারো কোনো কাজ করার কথা বা করার কথা ছিল, অর্থাৎ ওই M2:R2 সবই থাকবে, ভিতরে শুধু সাপোজড নামের যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা যুক্ত করা। কেমন সেটা? যেমন আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার আজ একটি গান গাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। এই জায়গায় সাপোজ টু এর ব্যবহার হয়। এবং একটা সেন্টেন্স কিন্তু শুধু তৈরি করলে হয় হয় না, আমি বারবার বলছি, যে সেন্টেন্স আপনি করেন না কেন, নেগেটিভ, ইন্টারোগেটিভ বা WH ওয়ার্ড অ্যাড করা শিখতে হয়। যেমন হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা? ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না? অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটাকে আপনি যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন, তাহলে একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। হ্যাঁ, আর তার আগে যদি আপনি WH ওয়ার্ড অ্যাড করেন, WH ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আপনার তৈরি হয়। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না। এরপর দেখেন ওয়াজ ওয়ার সাপোজ টু, অর্থাৎ যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। তো এই জায়গাটাতে এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু এর ব্যবহারটা হয়ে থাকে। এরপর দেখেন আমাদের যেটা আছে, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। একটু বোঝার ট্রাই করেন, সরি। হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহারটা আমাদের একটু শিখতে হবে। কথাটা একটু বোঝেন। আমরা এই তিনটা ফাইল একটু দেখি। আচ্ছা, গোয়িং টুটা দেখা লাগবে না, হ্যাভ টুটা দেখি, খেয়াল করেন। এই যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এই তিনটা সেন্টেন্সের ব্যবহার আমরা কিভাবে করি। প্রথমত দেখেন, হ্যাভ এবং হ্যাজ
এটা আমরা জানি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব। টেন্সের পারফেক্ট টেন্সের ভিতরে এগুলো বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, এদের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। কিন্তু এদের সঙ্গে টু যুক্ত হচ্ছে, একটা ফ্রেজাল ভার্ব, এবং এটাকে আমরা বলছি সেমি মডাল অক্সিলারি ভার্ব। এবং এদের মিনিংটা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু। এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো একটা কাজ করতে হবে, বাধ্যতামূলক ভাবে কোনো কিছু করতে হবে। আর হ্যাড টু এর মানে হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো একটা কাজ করতে হয়েছিল, করতে হয়েছিল। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি, এখানে তার হবে এটা, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। এইভাবে এই সেন্টেন্স গুলো, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে হবে। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। এই ডেটা থার্ড পারসন বাট এটা প্লুরাল, এই জন্য হ্যাভ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, আদারওয়াইজ হ্যাভ। এরপর দেখেন, এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাভ নট টু, হ্যাজ নট টু দিয়ে করা যায়। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ ডোন্ট হ্যাভ বা ডাজেন্ট হ্যাভ দিয়েও করা যায়। তো এগুলো আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে আপনারা নিজেরা একটু দেখে নিয়েন, কারণ এটা এখন দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। আমি তো জাস্ট আপনাদের দেখিয়ে যাচ্ছি, এগুলো আমার পেইড কোর্সে যারা আসে এক একটা ক্লাস ডিটেলসে নেওয়া লাগে। এই দেখেন, একটা সেন্টেন্সকে কত ভাবে ভাঙা যায়, খেয়াল করেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমার কি অনুশীলন করতে হবে না? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কবে থেকে অনুশীলন করতে হবে। ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কেন ইংরেজি অনুশীলন করতে হবে। রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে। ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না। ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন। সো এইভাবে একটা সেন্টেন্সকে ভাঙতে হয়, এবং এই প্র্যাকটিসটা করতে পারলে অনেক দ্রুত ফ্লুয়েন্সিটা নিয়ে আসা যায়। এবার দেখেন পাস্ট টেন্সে হ্যাড টু, হ্যাড টু মানে করতে হয়েছিল, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বি ওয়ান। বাট যখন আপনি নেগেটিভ করবেন ডিড এর ব্যবহার করতে হবে, ডিড ব্যবহার করলে হ্যাড আর থাকবে না, ওইটা হ্যাভ হয়ে যাবে। যেমন আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল। সো এইভাবে এটা করা যায়। এছাড়া উড রেদার, হ্যাড বেটার, উড লাইক টু, এগুলো সেমি মডেল অক্সিলারি ভার্ব, এদের ব্যবহারও আছে। বাট একদিনে আর কতগুলো বিষয় দেখাবো বলেন, কতগুলো পারা যায়। তো এখন আমি একটু আপনাদেরকে কনভারসেশন প্র্যাকটিসটা দেখাতে চাচ্ছি। সবাই আমাকে 10টা মিনিট একটু টাইম দিবেন, যদি পারেন, যদি থাকার ইচ্ছা থাকে 10 মিনিট একটু মনোযোগ দিয়ে থাকবেন। আমি এতটুকু বলতে পারি আপনাদের, আমি এই যে জায়গাটা আছে, অর্থাৎ দেখেন এই কথাটা আমি একটু বলে রাখি। অনেকে বলে কি যে আমি বাংলা কেন ভাববো, আমি ইংলিশ প্র্যাকটিস করছি বা স্পোকেন ইংলিশ শিখছি, আমার এই গ্রামার কেন পড়তে হয় বা গ্রামার কেন পড়তে হয়। আমি কি মানে এই গ্রামার বা এই বিষয়গুলো ছাড়া কি আমি ইংলিশে কথা বলতে পারবো না, লিসনিং করে বা প্র্যাকটিক্যালি। এই বিষয়টা থাকে না অনেকের ভিতরে। কিন্তু আমি এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার করি, 1টা মিনিট একটু আমার কথাটা মনোযোগ দিয়ে একটু শুনবেন, জাস্ট 1টা মিনিট। যেটা বলছি একটু ভালোভাবে কথাটা একটু শোনার চেষ্টা করেন। সেটা হচ্ছে এই বাংলাটা আমাদের কেন শিখতে হয় বা কেন শেখা লাগে, এটা কি আমরা জানি বাংলাটা কেন শেখা লাগে? দেখেন, এর মেইন রিজন হচ্ছে আমাদের মাদার টাং বেঙ্গলি। আপনি কোনো কিছু ইংলিশে বলতে চাইলে আগে দেখেন আপনার ব্রেনে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার চেষ্টা করেন। লিসনিংটা তাদের জন্য পারফেক্ট হয়, তাদের জানেন যার ব্রেনে
দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ ইনপুট করা নেই। অর্থাৎ আপনি ছোট একটা বাচ্চাকে ইংরেজি শেখান, তাকে বাংলা কিছুই বলা লাগবে না, ছোট ছোট সেন্টেন্স শেখান, ওয়ার্ড শেখান, বা ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন, দেখবেন দ্রুত শিখে যাবে। বা ছোট একটা বাচ্চাকে আপনি ইংল্যান্ডে রেখে আসেন, ইউএসএ তে রেখে আসেন, সে অটোমেটিক্যালি ইংলিশ পেরে যাবে। অর্থাৎ লিসনিং করে বা এইভাবে শিখতে পারে কারা? যাদের ব্রেনে দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ ওইভাবে ইনস্টল করা নেই। কিন্তু আপনারা, আপনি, আমি যারা এই বয়সে ইংরেজি শিখছি, সবাই অ্যাডাল্ট, আমাদের ব্রেনে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের একটা মাতৃভাষা আছে, সেটা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষা থাকার কারণে আপনি যখনই ইংলিশে কথা বলতে যাবেন বা একটা কথা লিখতে যাবেন, দেখবেন আপনার ব্রেনে আগে বাংলাটাই আসবে। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। দেন সেটাকে কনভার্ট করে আপনি সাজিয়ে গুছিয়ে ইংলিশে লেখার চেষ্টা করেন। বাট এই জায়গাটা থেকে ওভারকাম করতে হবে, না হলে ফ্লুয়েন্সি আসে না, দ্রুত ইংলিশে কথা বলা যায় না। সো হাউ ক্যান ইউ ডু দ্যাট ফর ওভারকামিং দিস প্রবলেম? ফার্স্ট অফ অল, you have to create a comparison between Bengali to English sentences, যে আমার বাংলা সেন্টেন্স গুলো কেমন, ইংলিশ সেন্টেন্স গুলো কেমন, আমি পারতেছি কিনা। দেখেন এইখানে আমার একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আছে। এই কনভারসেশনটা আপনি একবার সলভ করেন, এরকম 5টা কনভারসেশন আপনি সলভ করেন, দেখবেন এরপর থেকে আপনার ব্রেনে বাংলায় যেটাই আসুক তার জন্য আলাদাভাবে ভাবা লাগবে না, আপনি অটোমেটিক্যালি ইংলিশে কথা বলতে পারবেন। কিন্তু এটা একটু করে দেখেন আপনি পারেন কিনা, বোঝার ট্রাই করেন। এখানে মা এবং ছেলে দুইজনের ভিতরে একটা কনভারসেশন, মা ছেলের সঙ্গে কথা বলছে। তো এই কনভারসেশনটা আপনাকে ইংলিশে করতে হবে। মা বলছে ছেলেকে যে আজ তুমি এত সকালে উঠলে কেন। এখন এটার ইংলিশ কি হবে? এখন কেউ কি বলতে পারেন যে এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন এটা কোন টেন্সে লেখা আছে? এনিওয়ান ক্যান সে? টেন্স দেখে এটা কোন টেন্সে লেখা আছে বলতে পারবেন কেউ? আজ তুমি এত সকালে উঠলে কেন। আমি আনমিউট করে দিয়েছি, আপনাদের কথা বলতে পারেন। Present perfect tense. Present perfect. tense. প্রেজেন্ট Present পারফেক্ট। perfect tense. Present perfect tense হবে একটা। মানে কি প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে জানেন? নাকি শুনে শুনে বলছেন একজনের কাছে? কে বলতে পারেন এটা কোন টেন্স? এটা এটা কোন টেন্স? এনিওয়ান ক্যান সে? Present perfect tense. That has been done just. ইংলিশ কি হবে এই সেন্টেন্সটার? কে বলতে পারেন এটা ইংলিশ কি হবে? I had you woken up so early today. আর কেউ পারবেন? Have you got That has been to the woken up early today. দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। কেন জানেন? আমার এইখানে যদি সেন্টেন্সটা এমন থাকতো যে তুমি এত আর্লি উঠেছো কেন, উঠেছো কেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো। কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। উঠলে কেন বাংলায় যদি ল লাম থাকে, আমি উঠেছিলাম, গিয়েছিলাম, করেছিলাম, এখন আপনি বলতে পারেন পাস্ট ইনডিফিনিট টেন্স তো অনেক আগে হয়ে গেছে, সেরকম বোঝায়। বাট আজ তুমি এত সকালে, রিসেন্টলি কোনো কাজ হয়েছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। রিসেন্টলি কোনো কাজ হয়েছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। কিন্তু কোনো কাজ হয়ে গেছে, সেই কাজটার যদি কোনো টাইম মেনশন করা থাকে, অতীতের কাজের সার্টেন কোনো টাইম মেনশন যদি করা থাকে, সেটা যত আর্লি হোক না কেন প্রেজেন্ট পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার লিখতে হয়। যেমন আমি যদি বলি সে মারা গিয়েছে, হি হ্যাজ ডাইড, ডিআইইডি। কিন্তু আমি যদি বলি সে আজ সকালে মারা গিয়েছে বা সে আজ দুপুর 2টার দিকে মারা গিয়েছে, আমি যদি টাইম মেনশন করি, আমার এই হ্যাভ হ্যাজ বাদ দিতে হবে। জাস্ট আমাকে বলতে হবে হি ডাইড ইন দ্য মর্নিং টুডে, হি ডাইড ইন দ্য মর্নিং টুডে। আমার কথাটা কি কেউ বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? অতীতের কোনো কাজে, সে যত তাড়াতাড়ি হোক না কেন, আমার যদি সার্টেন টাইম মেনশন করা থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয় না।
পাস্ট ইনডিফিনিট টেন্সে সেটা লিখতে হয়। আমি আমি এই কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। এখানে হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করেছি। আমি গ্রাজুয়েশন কিন্তু 2-3 বছর আগে করেছি, তারপর আমি এটা বলতে পারি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, এটা বলতে পারি। কিন্তু আমি যদি কোনো টাইমের মেনশন করি, আমি 2007 সালে, 2009 সালে, 2010 সালে ঢাকা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করছি, তখন আর হ্যাভ কমপ্লিটেড বলা যাবে না। আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 2010। অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করতে হয় টাইমের মেনশন থাকলে। এই ফিউচারে আমরা কথা বলি না, ফিউচার টেন্সের ক্ষেত্রে যেমন আমি ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা। এই ফিউচারেও যদি আপনি সার্টেন টাইমের মেনশন করেন, তাহলে ফিউচার ইনডিফিনিট না হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। আপনি যদি বলেন আমি আগামীকাল ঢাকায় যাব, আই এম গোয়িং টু ঢাকা টুমোরো হয়, আই উইল গো টু ঢাকা টুমোরো, এটা রং হয়ে যায়। আবার মনে করেন অনেক পরেও হবে, মনে করেন তারা আজকে মে মাসের 9 তারিখ, আমি যদি বলি যে তারা বা আমার দুইজন বন্ধুরা আগামী 25শে মে বিয়ে করবে, 25শে মে বিয়ে করবে, আপনি যদি বলেন দে উইল ম্যারি অন 25th মে, ইট উইল বি রং। দে আর গোয়িং টু ম্যারিড অন 25th মে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয় এই কথাগুলো। ফিউচারের কোনো কাজে যদি সার্টেন টাইম মেনশন করা থাকে, বুঝতে পারছেন কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হয়। পাস্টের কোনো কাজে সার্টেন টাইম থাকলে মনে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, বাট টাইম মেনশন করা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হয়। এখন এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে দেখেন। প্রথমত WH ওয়ার্ডটা আমাকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব। পাস্ট টেন্সের সেন্টেন্স গুলোকে ইন্টারোগেটিভ করতে গেলে আমার ডিড ব্যবহার করতে হয়। সো ওয়াই ডিড, এরপর সাবজেক্ট ইউ, এরপর ভার্ব গেট আপ। ওয়াই ডিড ইউ গেট আপ, এরপর কি সো আর্লি, এত সকালে, আর্লি ইন দ্য মর্নিং বা এগুলো কিছু লেখা লাগবে না। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, আজ তুমি এত সকালে উঠলে কেন। তাহলে এই সেন্টেন্সের ইংলিশটা হচ্ছে আমার এমন। কি কি লিখলাম? প্রথমত WH ওয়ার্ড, then auxiliary verb, then subject, then main verb. Why did you get up so early today? Why did you get up so early today? ছেলে বলছে যে মা, আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। এখন এইটার ইংলিশ কি হবে? হু ক্যান সে? কে বলতে পারবেন এটা কোন টেন্স বা ইংলিশটা কি হবে? I have to go to. Mother, I have to এটা কোন I have টেন্স? to go to কে বলতে পারেন? Example. take exam. Indefinite tense. না, এটা ফিউচার এটা তো ইনডিফিনিট negative. না। দেখেন আমি এইমাত্র আপনাদের কি বললাম, আজকে আমরা কিসের ব্যবহার শিখলাম? মডাল সেমি মডাল ভার্বের। এবং আমি আপনাদের কি বললাম যে এই মডাল ভার্ব বা সেমি মডাল ভার্ব যে আমরা শিখতেছি, আমরা এটা কেন শিখবো? এর মেইন রিজন হচ্ছে শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। আমি যদি বলতাম আমি পরীক্ষা দিতে যাব, তাহলে ফিউচার ইনডিফিনিট হতো। এটা ফিউচার ইনডিফিনিট না, এটা পসিবিলিটি বোঝায়। এটা সেমি মডাল অক্সিলারি ভার্বের একটা সেন্টেন্স, অর্থাৎ এটা উইল দিয়ে করা যাবে না, এটা হ্যাভ টু ভার্বের ব্যবহার দিয়ে করতে হবে। অর্থাৎ এখানে আমার বলতে হবে আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে, আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। অর্থাৎ এটা সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। আমি আবারও বলছি, এটা কিন্তু ফিউচার টেন্স না। আমরা শুধু টেন্স দিয়ে সব ভাব প্রকাশ করতে পারি না। মা বলছে তুমি কখন যাবে, এইটা আমার ফিউচার টেন্স। তাহলে কখন যাবে, আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? আগে WH ওয়ার্ড when, দেন অক্সিলারি ভার্ব উইল, এরপর সাবজেক্ট, দেন মেইন ভার্ব। সো when will you go, তুমি কখন যাবে। ছেলে বলছে নট আই। হ্যাঁ, তো সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসাতে হয়। সো অ্যাট 9 AM। এবার বলছে যে তুমি কি রান্না করেছো, তুমি কি রান্না করেছো। বলেন তো এইটা কোন টেন্সে আছে? হু ক্যান সে? এইটা কি কোন টেন্সে লেখা আছে? তুমি কি রান্না করেছো? প্রেজেন্ট পারফেক্ট, রাইট? তাহলে এটা ইংলিশ কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ইংলিশ কি হবে? What did you put? What have you put? What have you done? হোয়াট হ্যাভ ইউ কুক, রাইট। হোয়াট ডিড ইউ না, আমি যদি বলতাম তুমি কি রান্না করেছিলে, তাহলে পাস্ট টেন্স হতে পারতো, হোয়াট ডিড ইউ কুক বলা যেত। বাট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি গিয়েছি, পড়েছি, লিখেছি, দিয়েছি, নিয়েছি, সে এসেছে, করেছে, পেরেছে, এই ধরনের কথাগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। সো হোয়াট, দেন হ্যাভ, দেন ইউ, দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো হোয়াট হ্যাভ ইউ কুক, হোয়াট হ্যাভ ইউ কুক, তুমি কি রান্না করেছো। এবার মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে। তাহলে এটার আমার নেগেটিভ সেন্টেন্স, আই হ্যাভেন্ট অর আই হ্যাভ নট কুকড এনিথিং। আই হ্যাভ নট কুকড, ANOTHING, এনিথিং। এবার কি, তুমি কি খাবে, ইংলিশটা কি? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে।
হোয়াট উইল ইউ ইট? আমি কিছুই রান্না করি না, আই হ্যাভ নট কুকড এনিথিং। হোয়াট উইল ইউ ইট, তাই না? ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো। দেখেন এই জায়গাটাতে এই এই ধরনের এই যে সেন্টেন্স গুলো, এখানে মূলত দুটো ক্লজ আছে। দুটো ক্লজ মানে আলাদা দুটো সাবজেক্ট, আলাদা দুটো ভার্ব, অর্থাৎ একটা আছে সেইটা করো, আর একটা হচ্ছে তুমি যা করতে পারবে। আরেকটা কথা আমি বলে রাখি, দেখেন ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে জাস্ট 26টা লেটার, বাংলায় কিন্তু 50টা লেটার, 39টা ব্যঞ্জন বর্ণ, 11টা স্বরবর্ণ। বাংলায় টোটাল লেটার হচ্ছে 50টা। অর্থাৎ বাংলায় কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা আরো বেশি হার্ড, বেশি কঠিন। বাংলায় ভোকাবুলারি বেশি, সেন্টেন্স বেশি, আবেগ, ভাব, গাম্ভীর্য, হাসি, ঠাট্টা বাংলায় অনেক বেশি। বাট ইংলিশে ওয়ার্ড কম। সমস্ত বাংলার যে ইংলিশ আছে এরকম না। অর্থাৎ আপনি যখন কোনো কিছু বাংলায় ভাববেন বা যে কোনো কিছু ইংলিশে তখন বলতে চাইবেন, একদম যে অ্যাকচুয়াল বাংলাটাই আমার বলতে হবে বিষয়টা সেরকম না। সেন্স বা টাইম মেনটেন করে, টাইমটাকে আপনার মেনটেন করতে হবে, টাইম মেনটেন করে নিজের মতো যেভাবে বলবেন সেটাই কারেক্ট। কনফিডেন্টের সাথে শুধু কথা বলতে হবে। যেমন দেখেন এই যে সেন্টেন্সটা, এটা আমি যদি একটু আমার মতো করে একটু মডারেট করে লিখি তাহলে কি এটা সমস্যা হবে? যেমন আমি যদি বলি প্লিজ ডু ইট, অর্থাৎ পরের ক্লজটা আমি আগে লিখলাম, এইটা করো দয়া করে। কি দেখেন, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি, যেটা তুমি তাড়াতাড়ি তৈরি করতে পারো। অথবা এটাকে এইভাবে বলা যায়, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি প্লিজ ডু ইট। অথবা এটা এভাবেও বলা যায়, হোয়াট এভার ক্যান বি প্রিপেয়ার ফাস্ট অর কুইকলি প্লিজ, দেখেন প্লিজ ডু ইট ফর মি, যা কিছু তাড়াতাড়ি হতে পারে সেটা আমার জন্য করো। এরকম প্যাসিভ মেনটেন করে করা যায়। অর্থাৎ একটা কথাকে প্রাফেস করে শুধুমাত্র টাইম যদি আপনি মেনটেন করতে পারেন, বিভিন্ন ওয়েতে কিন্তু লেখা যায় বা বলা যায়। ঠিক আছে, সেন্সটা বুঝতে হবে। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট পরোটা অর ব্রেড? ছেলে বলছে না ওটা খেতে ইচ্ছা করছে না। সো নো, কোনো কিছু খেতে ইচ্ছা না করা ফিল লাইক এর ব্যবহার করতে হয়। এরকম, আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক টু ইট অর টু টেক ইট। হ্যাঁ, আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট। মা বলছে দইও রয়েছে। বলেন তো দই ইংরেজি কি? হু ক্যান সে, কে বলতে পারেন দই ইংরেজি কি? কার্ড বা Yogurt. ইয়োগার্ট, রাইট? সো ইউ ক্যান সে ইয়োগার্ট ইজ অলসো রেডি। জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এভাবে বলতে পারেন, ইয়োগার্ট ইজ অলসো রেডি। সে বলছে না মা কোনো তরকারি রান্না করো, নো মাদার মেক সাম ভেজিটেবল অর মেক সাম কারি অর কুক সাম কারি, তাই না? মা বলছে কি তরকারি তুমি বলো, হোয়াট কাইন্ডস অফ কারি। দেখেন এটা আপনি একটু আপনার মতো করে বলেন, আরো ভালো শোনাবে। হোয়াট কাইন্ড অফ কারি উইল আই কুক, প্লিজ টেল মি। এইভাবে বলা যায় না যে দয়া করে আমাকে বলো যে কি তরকারি আমি রান্না করব? ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। দেখেন এই যে কনভারসেশন গুলো, এগুলো খুবই প্র্যাকটিক্যাল এবং এগুলো খুবই মানে যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করি সেই ধরনের ইনফর্মাল কনভারসেশন। এগুলো ফর্মাল না। ফর্মাল কাকে বলে জানেন? ওই যে আমাদের 8, 9, 10, 11, 12 এর বিভিন্ন কনভারসেশন থাকে না, ডায়লগ। যেমন সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা, নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন। এখন আপনি বলছেন হাই রহিম, হাউ আর ইউ? হাই রহিমা, আই এম ফাইন, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও? ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি? ইয়েস আই নো, ট্রি gives us oxygen as well as tree gives us shade, shelter and fruits. Yes, আরেকজন বলছে we should uh, make aware, or we should make people aware to avoid cutting down trees. Yes, we should be conscious, as well as government should take proper step to avoid cutting down of tree. এই ধরনের বিভিন্ন কনভারসেশন থাকে না? বা রাইট আ কনভারসেশন অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। ডু ইউ নো স্মোকিং কজেস ক্যান্সার? ইয়েস, ইউ হ্যাভ টু অ্যাভয়েড স্মোকিং। সো এই ধরনের যে সেন্টেন্স গুলো থাকে, এগুলো কিন্তু ওই রকম কনভারসেশন না। এগুলো কিন্তু আমাদের ডে টু ডে লাইফে আমরা যেগুলো বলি খুবই ইনফর্মাল কনভারসেশন। এবং এইগুলোই যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, এরকম আমি তো একটা দেখাচ্ছি, আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে আমি এটা রেগুলারিটি মেনটেন করে করিয়ে থাকি। আপনি
10টা কনভারসেশন এরকম নিজে নিজে সেন্টেন্স গুলো পড়েন, পড়ে ধরার চেষ্টা করেন কোন টেন্সে লেখা আছে। আমি যখন ইংলিশে বলবো ইংলিশ সেন্টেন্সটা কেমন হবে, যদি কোশ্চেন থাকে তাহলে কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসবে, WH ওয়ার্ড গুলো বা কিভাবে করতে হবে, 10টা সলভ করেন আপনি। আপনি যদি কনফিডেন্ট না পান আপনি তখন আমাকে বলবেন। তারপর যখনই আপনি কোনো কিছু এরকম দেখবেন বা বাংলায় ভাববেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি ইংলিশে পেরে যাচ্ছেন, আপনার মনের ভিতর মুখের ভিতর চলে আসতেছে। একটা দেখে ওইভাবে হয় না। তো যাই হোক, ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। তাহলে পালং শাক ইংরেজি কি, কে বলতে পারেন? পালং শাক ইংরেজি কি? Spinach. Right, spinach. So you can say spinach with potato curry. Spinach, N-A-C-H. Spinach with, আচ্ছা। এরপর কি বলছে, ঠিক আছে আর কিছু, ওকে, এনিথিং এলস? ছেলে বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? দেখেন পাওয়া, পাওয়া ইংরেজি হ্যাভ বা গেট, পারা ইংরেজি ক্যান। সেটা ক্যানের ব্যবহার দিয়ে করা যায়, যে ক্যান আই হ্যাভ অর ক্যান আই গেট, হ্যাঁ, সাম সুইট ডিশ টু, ক্যান আই গেট সাম সুইট ডিশ টু, অর্থাৎ আমি কি কোনো মিষ্টি জিনিসও পেতে পারি। মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? তাহলে গাজর ইংরেজি কি বলেন তো? উইল ইউ ইট ক্যারট হালুয়া? হ্যাঁ, বলা যায় না এইভাবে, আপনার মতো করে আপনি বলবেন। সে বলছে না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে, নো, ইট উইল বি টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে, আই থিঙ্ক পায়েস উইল বি রেডি সুন। আর পায়েসটা বলে ডেজার্ট বলতে পারেন, যেভাবে আপনি দেখেন নাউনের নাম ধরে রাখা যায়। সবসময় ভোকাবুলারি বলতে মনে রাখবেন ভার্বের ভোকাবুলারিটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ভার্বের মিনিং না জানেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। ফাদার মানে বাবা, আপনি যদি সেখানে বলেন যে ফাদারকে আমরা বাবা বলি, সেভাবে যদি ইন্ডিকেট করেন, ওই সেন্টেন্স ভুল না। নাউনের ভুল হয় না, কিন্তু ভার্ব সম্পর্কে আমাদের ভালো একটা কনসেপ্ট রাখতে হয়। ভার্বের ভোকাবুলারি আমাদেরকে জানতে হয়, এটা না জানলে কখনোই ভালোভাবে কথা বলা যায় না। এরপর বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দেয়ার ইজ লিটল মিল্ক। সেটা বলছে ঠিক আছে তাহলে আমি দই চিনি দিয়ে খাবো। ওকে দেন আই উইল ইট, খাবো, তাহলে ফিউচার টেন্স না? তাহলে কি হবে? আই উইল ইট ইয়োগার্ট উইথ সুগার। আই উইল ইট ইয়োগার্ট উইথ সুগার, এভাবে আমরা কথাগুলো বলতে পারি। এরপর বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও। দেখছেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স। ইটস গেটিং লেট, প্লিজ টেক ইউর বাথ ফার্স্ট, প্লিজ টেক ইউর শাওয়ার ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু প্রথমে আমাকে জুতো পালিশ করতে হবে। এটা ওই সেমি মরালের সেন্টেন্স, বাট আই হ্যাভ টু পলিশ মাই শু, আই হ্যাভ টু পলিশ মাই শু, আমাকে জুতো পালিশ করতে হবে। এই হ্যাভ টু প্লাস ভিওয়ার। মা বলছে তুমি গতকাল করনি, বলুন তো এটার ইংরেজি কি, কে বলতে পারেন? তুমি গতকাল করনি, এটার ইংরেজি কি হতে পারে? হু ক্যান সে? Didn't you do it yesterday? ইয়েস, রাইট, থ্যাংক ইউ। আমার দেখেন, আমি যদি বলি এগুলো কিভাবে আসে এই সেন্টেন্স গুলো, আমি যদি বলি যে তুমি এটা করেছিলে, ইংলিশটা কি? যে ইউ, কথাটা একটু বোঝেন, যে ইউ ডিড ইট, তুমি করেছিলে, তাহলে তুমি করনি। ইউ ডিডেন্ট, এই যে ডিডেন্টটা আমি লিখলাম, এই ডিডেন্ট কিন্তু আমার এই উপরের ডিডের সাথে আমি নট বসাইনি, এটা আমার মেইন ভার্ব। পাস্ট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমার বাইরে থেকে ডিড নিয়ে আসতে হয়, এটা আমার রুলস বা নিয়ম। আর এই যে উপরের যে ডিড, মেইন যে ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। সো ইউ ডিডেন্ট ডু ইট, তুমি করেছিলে এটা, তুমি করনি, ইউ ডিডেন্ট ডু ইট। তুমি কি করেছিলে? ডিড ইউ ডু ইট। আর কি লেখা আছে? তুমি করনি, তুমি গতকাল করনি, তাহলে ডিডেন্ট ইউ ডু ইট, ডিডেন্ট ইউ ডু ইট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ডিডেন্ট ইউ ডু ইট এইখান থেকে এইভাবে আসে, এইগুলো এইভাবে প্র্যাকটিস করতে হয়। দেখেন ছেলে বলছে না মনে ছিল না, আই ডিডেন্ট রিমেম্বার। আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, অর আই ফরগট ইট, আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তাহলে এখানে ওই হ্যাভ টু এর ব্যবহার, টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পলিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। ফিউচার টেন্সে বলতে পারেন উইল ওয়েস্ট, হ্যাঁ, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। ছেলে বলছে না মা, আজ আমার অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে, নো মাদার, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। তাহলে এখানে কি হবে? ওই হ্যাভ টু এর ব্যবহার, হ্যাভ টু মিট, দেখা করতে হবে, আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। ঠিক আছে তাড়াতাড়ি করো, ওকে হারি আপ, আমি রান্নাঘরে যাচ্ছি। তাহলে কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বলতে পারি? আই এম গোয়িং টু কিচেন, আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ, আই এম গোয়িং টু কিচেন। এবার কি হচ্ছে দেখেন, ছেলে বলছে মা আমার গোসল হয়ে গেছে, খাবার দিয়ে যাও। আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ সার্ভ মি ফুড।
মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। বলছে আমার ভালো মা, যাচ্ছি। ওকে, সো এই যে কনভারসেশনটা আমি করলাম, দেখছেন কতটা প্র্যাকটিক্যাল। এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন আপনি যদি অ্যাটলিস্ট 10টা কনভারসেশন এভাবে প্র্যাকটিস করেন, বাংলা সেন্টেন্স দেখেন, টেন্স ধরার সঠিক টাইম মেনটেন করার চেষ্টা করে, ভার্বের ফর্মটাকে পুট করেন, কোশ্চেন হলে কোনভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে সেভাবে নিয়ে বসান, একটু প্র্যাকটিস করেন, ব্রেনটাকে ইউজ করেন, দেখবেন আপনি কয়েকটা করতে না করতেই যে কোনো কিছু আপনি ইংলিশে আপনি ডেসক্রাইব করতে পারছেন, আপনি বলতে পারছেন। ল্যাঙ্গুয়েজটা শিখলে এইভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হয়, আনন্দের সাথে শিখতে হয়, প্লেজারের সাথে শিখতে হয়, তাহলে অনেক দ্রুত এটাকে কাভার করা যায়। এবং এটা কঠিন কোনো জিনিস না, আপনি অনেক ভালোভাবেই নিতে পারবেন। আমার কথাটা বুঝতে পারছেন সবাই? কি বললাম? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? Sir, হ্যাঁ, এরকম কনভারসেশন আমি আরো কয়েকটা কনভারসেশন আপনাদের দেখাবো। আপনারা Yes, I did. আরো যে ক্লাসগুলোতে থাকবেন আপনারা, আগামীকালও প্যাসিভ ভয়েসের পরে আমি ক্লাস নিব। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আর আমি আবারও বলছি, যারা পেইড কোর্সে আসতে চান 13 তারিখ থেকে শুরু হবে। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে করতে পারবেন। 3 মাসের কোর্স, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। একদম বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা যে কোনো বয়সে যে কেউ এটা করতে পারবেন, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি পেইড কোর্সের গ্রুপে অ্যাড করে নিব। 13 তারিখ থেকে করতে পারবেন। আর আগামীকালও সেম টাইমে আপনারা ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।